থানার চেয়ারে বসে নিলয় আর তার বাবা আদনান সাহেবের কথা ভাবছিল। একটাই প্রশ্ন নেহার মনে ঘুরপাক খাচ্ছে, কে এই নিলয় যে সবার সামনে মাস্তানি করে বেড়ায়? আদৌ কি সে মাস্তান নাকি অন্য কেউ? যদি মাস্তান হয়ে থাকে তবে আমার বাবা এত বড় মন্ত্রী হয়েও কেন তিনি নিলয়কে ছাড়িয়ে নিয়ে গেছেন? উপর লেভেলের প্রায় সব লোকই নিলয়ের সাথে আছে। ওকে ধরার প্ল্যানটা এবার সত্যি ফ্লপ হয়ে গেছে। এত ভাবনা চিন্তা করেও কিছুই কাজ হয়নি। নেহা ভেবেছিল নিলয় শুধুমাত্র একজন শহরের মস্তান, কিন্তু না, সে সম্পূর্ণ ভুল ভেবেছিল। নিলয়ের সাথে সরকারি কর্মকর্তাদের পরিচয় আছে, যার ফলে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে সবাই। এদিকে নিলয় মাসুম, সিয়াম আর অর্ককে চলে যেতে বলে। সামনে বিশাল একটা ডোবা। নিলয় রাস্তার একপাশে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে গাড়ির উপরে গিয়ে বসে। গাড়ির সামনের ডিকিতে বসে একটা সিগারেট জ্বালায়। নেহার কথা মনে পড়ছে ওর। মেয়েটাকে যে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু নেহা এমন করবে নিলয় কখনো কল্পনায়ও ভাবেনি। নারী আসলেই ছলনাময়ী। ভিলেনের জগতের মাইন্ড গেমটা এখন সম্পর্কের বিপরীত এসে দাঁড়িয়েছে। মজার ব্যাপার তো এটাই, নেহা আমার স্ত্রী, অথচ সে আমার কাছে ভিলেন, আবার তার কাছে আমি ভিলেন। এমনকি আদনান সাহেবও নেহার কাছে এখন ভিলেন হয়ে সামনে এসেছে। ইমোশন কিংবা মাইন্ড গেম তো কেবল কাছের মানুষদেরকে নিয়েই খেলতে হয়। কারণ কাছের মানুষেরা মাইন্ড গেমে কান্না করলেও সেটা দেখতে অনেক বেশ ভালো লাগে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, তখনই ওর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আদনান সাহেবের ফোন। নিলয় রিসিভ করে। নিলয়, আমার বাড়িতে এসে দেখা করো। নিলয়ের সাথে ওনার সম্পর্কটা যে কি সেটা না হয় অন্যদিনই জানবে সবাই। নিলয় গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য আদনান সাহেবদের বাড়ি। অন্যদিকে নেহা চেয়ার থেকে উঠে দাঁড়ায়। টেবিলের সামনে এসে কয়েকবার পায়চারি করে। রাকেশ, সাব্বির, হোসেন আর রায়হান সামনে এসে দাঁড়ায়। ম্যাম, নিলয়কে এবার ধরার জন্য একটা পোলা এসেছে। কি প্ল্যান? সব বলবো। আপাতত আপনি খোঁজ নেবেন আপনার বাবার সাথে নিলয়ের কি সম্পর্ক। যদি এটা জানতে পারি তবে কাজটা আরো সহজ হয়ে যাবে। চুপ, আগে থেকেই নিলয়ের সাথে স্যারের সম্পর্ক ছিল, আর সেটা কেন ছিল জানতে হবে। একজন শহরের টপ মস্তানের সাথে একজন মন্ত্রীর সম্পর্কটা কি? গভীর না হলে মন্ত্রী কখনো সরাসরি কোনো মস্তানকে ছাড়িয়ে নিতে আসতো না। এসব বাদ দে, চল আমরা সরাসরি অ্যাটাক করি নিলয়কে। তাহলে আর বেঁচে ফিরতে হবে না। ভাবছিস নিলয় এবার ছেড়ে দেবে? না, যুদ্ধ সম্পর্কে বলতে কিছুই থাকতো না। আর নিলয় যে বুদ্ধিমান, তাতে মাইন্ড গেম দিয়েই তাকে ধরতে হবে। নেহা ওদিকে সবার কথা শুনছে, তবে ভাবনায় নিলয় আর আদনান সাহেব ঘুরপাক খাচ্ছে। নেহা আর দাঁড়ালো না, বাড়ির উদ্দেশ্যে চলে আসলো। কিছুক্ষণ পরই বাড়িতে এসে দেখে নিলয়ের গাড়ি দাঁড় করানো। নেহা চমকে ওঠে। একটু আগেই তো নিলয়কে ছেড়ে দেওয়া হলো, এখন ওদের বাসার সামনে ওর গাড়ি। আমার ভাইকে কিছু করবে না তো? নেহা তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে। দেখে সোফাতে নিলয় আর আদনান সাহেব বসে আছে। নেহার চোখে মুখে রাগের বিশাল স্তূপ। নিলয় খেয়াল করেছে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, শ্বশুর মশাই, আপনার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিন। তাকে নিতে এসেছি, সে আমার বউ। তাকে ছাড়া পুরো বাড়িটা যে ফাঁকা লাগছে। তোমার স্ত্রী, তুমি নিয়ে যাবা কি রেখে যাবা সেটা তোমার ব্যাপার। আমার যতটুকু কাজ সেটুকু করে দেব। মানে নেহাকে বলবো রেডি হতে তোমার সাথে যাওয়ার জন্য। আমি এখানে কারোর সাথে যাওয়ার জন্য আসিনি। আমার একটা প্রশ্নের উত্তর জানার ছিল। নিলয়ের সাথে তোমার কি সম্পর্ক? কেন তুমি নিজে ওকে থানায় ছাড়াতে গেলে? তুমি অবশ্যই জানতে তোমার এই মেয়ে শহরের গুন্ডা মাস্তানকে ধরেছে। সবাই এই খবরটা জেনে গেছে, কিন্তু শেষ সময়ে এসে তুমি কেন ওকে বের করে আনলে? জবাবটা আমার খুব দরকার। এত তারা কিসের? সময় হলে সব জানতে পারবি। নিলয়ের সাথে যা, বলে যাস না তুই ওর স্ত্রী,
আর এখনো তোদের সম্পর্কটা শেষ হয়নি। কাগজে কলমে তোরা স্বামী স্ত্রী। মাত্র 3 মাস। মাত্র 3 মাস আমি ওই ভিলেন লোকটার বউ হয়ে আছি। 3 মাস পর ওকে আমি ছেড়ে দেব, আর ওই দিন ওকে আমি নিজের হাতে ক্রস ফায়ার করব, এটা আমি বলে দিলাম। নিলয় নেহার কথা শুনে একটু শব্দ করে হাসলো। বসা থেকে উঠে নেহার সামনে গিয়ে দাঁড়ালো নিলয়। অপলক দৃষ্টিতে চেয়ে থাকে নেহার চোখের দিকে। নেহার ফর্সা সুন্দর গালটা রাগে লাল হয়ে গেছে। নিলয় নেহার নাক টেনে ধরে, শব্দ করে হাসতে হাসতে বলে, 3 মাস তুমি আমার সাথেই থাকবে? এই 3 মাস আমাকে যদি তুমি ভালোবেসে ফেলো তাহলে কি করবে? আর এই নিলয় তোমার থেকে চিৎকার করে ভালোবাসি শুনেই ছাড়বে। এটা আমার ওয়াদা। নিলয় যাকে কথা দেয় সে কথা কখনো নষ্ট করে না। নিলয় কথাটা শেষ করে আদনান সাহেবের দিকে তাকায়। আদনান সাহেব মুচকি হাসতে থাকে। নিলয়ও হাসে, কিন্তু নেহা অবাক হয়। নেহা এতদিন ধরে নিলয়দের বাড়িতে ছিল নিলয়কে নিয়ে মাইন্ড গেম খেলবে বলে, কিন্তু নেহা এটাই জানতো না নিলয় ওর উপরে মাইন্ড গেম খেলছে। তবে মাইন্ড গেম খেলার থেকে হাজবেন্ড ওয়াইফের খেলাটা আরো বেশি জমেছে। একই বাড়িতে শহরের সবচাইতে বুদ্ধিমান ও সাহসী পুলিশ অফিসার থাকবে, আর থাকবে দেশের সবচাইতে মাইন্ড গেমার হিংস্র রাফিয়ান। দুজন দুজনের সম্পর্কে জানে, কিন্তু পুলিশ পারবে না মস্তানকে ধরতে, আর মস্তান পারবে না পুলিশকে শেষ করতে। নিলয় ভালোবাসার সম্পর্কে আবদ্ধ, আর নেহা প্রমাণহীন নিলয়ের বাড়িতে আবদ্ধ। চলো আমাদের বাসায়। আমি যাব না, আমাকে কেন জোর করছিস? বরকে কেউ তুই করে বলে? তাড়াতাড়ি রেডি হও, চলো আমাদের বাসায়। আমি যাব না, তোর মতো খুনি মাস্তানের বউ আমি হব না। 3 মাস পর, মানে ডিভোর্স না হওয়া অবধি তুমি আমার বউ। চলো তাড়াতাড়ি, আজকে নয় আরেকবার বাসর করব। আমার সামনে থেকে যা, না হলে না হলে এই নিলয় তোমার ভাই রাহাতকে সোজা উপরে চালান করে দিবে। তোকে তো আমি। দ্বিতীয় বাসরে না হয় বুঝিও আমাকে কি করবে। নেহা উপরে চলে যায়। নিলয় আদনান সাহেবের সামনে দাঁড়িয়ে থাকে। আদনান সাহেব বলে ওঠে, আমাদের মিশন তাহলে ঠিকঠাক ভাবে এগিয়ে যাচ্ছে, তাই তো নিলয়? জি স্যার, এভরিথিং ইজ ফাইন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আই উইল টেক কেয়ার অফ ইট এলন। আদনান সাহেব মুচকি হাসলেন। শহরের একটা বিশাল বড় মস্তানের মুখে এমন ইংরেজি শুনি। সাধারণত কোনো মস্তান এমন ইংরেজি জানে না, কিন্তু নিলয় আসলেই রহস্যময়। গুড, সবকিছু প্ল্যান অনুযায়ী চললে তো ভালো। একটা ছোট্ট প্রশ্ন, হুট করে আমাদের মিশনে নেহা চলে এলো, ব্যাপারটা কি শেষ করা যায় না? না, আমি আগেই ধারণা করেছিলাম যে এরকম কিছু হবে। যা হচ্ছে চালিয়ে যাও। একই বাড়িতে দুজন বিপরীত কর্মের মানুষ, একজন অপরাধী আরেকজন পুলিশ। চোর পুলিশের খেলা চুপি চুপি হয়ে থাকে। চোর পাহারা দেয় পুলিশকে, আর পুলিশ ধরতে চায় চোরকে। অথচ তোমরা একই বাড়িতে থেকেও কেউ কাউকে ধরবে না, মারবে না। খেলাটা আমি নিজ চোখে দেখব। মিশন শেষ না হওয়া অবধি নেহার সাথে তোমার গল্পটা চলবে। এদিকে নেহা পুলিশের ড্রেস চেঞ্জ করে সাধারণ পোশাক পরে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় নেহার দিকে তাকিয়ে অবাক হয়। ঠিক আগের মতো সুন্দর লাগছে নেহাকে। নিলয় নেহার কাছে এসে বলে, তোমাকে পুলিশের ড্রেসে একটুও মানায় না, চলো এবার। নিলয় ড্রাইভিং সিটে বসে আছে, নেহা ওর পাশে বসে আছে। নেহা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। নিলয় মাঝে মাঝে আর চোখে নেহাকে দেখছে। নেহা কখনোই ভাবেনি এমন একটা মস্তানের বউ হয়ে সংসার করবে। যদিও মন থেকে নেহা নিলয়কে মানিয়ে নিতে পারেনি, কিন্তু কাগজে কলমে সে নিলয়ের বউ, আর হাজবেন্ড হিসেবে নেহার প্রতি তার অধিকার আছে সমপরিমাণ। কি বলেছিলাম না নেহা, আমার সাথে তুমি থাকবে, ভালোবাসবে, আমাকে তুমি সবকিছু থেকে বাঁচাবে। তোকে আমি কখনো ভালোবাসবো না, তোকে ভালোবাসবো আমি।
একটা পাতি মাস্তান। যোগ্যতা নেই আমার ভালোবাসা পাওয়ার। মানুষের থেকে যে গালিটা পাবি ওটাই তোর জন্য ভালোবাসা। হাসছে আমাকে ভালোবাসতে। হাহ, আমার কাছে শুধু অবহেলা ছাড়া আর কিছুই পাবি না তুই। হাহা, যোগ্যতা? বেশ, সেদিন দেখব কোথায় থাকে যোগ্যতা। যেদিন তুমি ভালোবাসি বলবে সবার সামনে, জড়িয়ে ধরবে আমাকে, আর শুনে রাখো তোমার সামনেই আমি মাস্তানি করে বেড়াবো। দেখি তুমি আর তোমার পুলিশ আমার কি করতে পারে। আইনের হাত লম্বা, কথাটা তো নিশ্চয়ই জানো। কোনো মাস্তান এভাবে বেঁচে থাকবে তা তো হবে না। রেডি থেকো, তোমার মাইন্ড গেমে তোমাকেই ঘায়েল করব। হাহা, আচ্ছা, তবে দুর্বল মানুষের মতো নয়, সামনে থেকে আসবে, দেখি কার কত দম। দুজন মানুষ আসলেই বিপরীত। কেউ ভালোবাসা আদায় করতে মস্তানি করতে প্রস্তুত, আবার কেউ নিজের জেদ রাগ পূরণ করবার জন্য বরকেও ছাড়বে না। বাড়ির সামনে চলে আসে ওরা। সিয়াম, মা, অর্ক দৌড়ে আসে গাড়ির সামনে। দেখ, তোদের ভাবিকে নিয়ে এসেছি। এই মেয়েকে আবার এনেছো তুমি? ওকে তো আমি এখনই। ওয়েট মাসুম, সে এখন আমার কথা শুনতে বাধ্য, কারণ সে এখন পুলিশ না, আমার বউ। তোদের ভাবি প্রথমবার যেদিন এসেছিল সেদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল, এখন কাজের মেয়ে হিসাবেই থাকবে। সব কাজ তাকে দিয়েই করাবি। হ্যাঁ, আসছে আমাকে দিয়ে কাজ করাবে। তোদের সবাইকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। দেখা যাবে কে কি খায়। নিলয় নেহাকে নিয়ে ভিতরে চলে যায়। নেহা রুমে এসে বসেছে। ওর ফোনটা বেজে ওঠে। রাকেশের ফোন। তাড়াতাড়ি ফোন রিসিভ করে ও। ম্যাম, প্ল্যান রেডি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এখন যেতে পারবো না, তোমরা শুরু করে দাও। কেন আপনি আসবেন না কেন? ভুলে গেছো আমি নিলয়ের বউ, তাই আমি এখন ওর বাড়িতে। কি আমরা আসবো? না, চিন্তা নেই, সে কিছু করবে না আমার। তবে ভালোই হয়েছে, ওর কাজ সম্পর্কে আমি তোমাদের জানাতে পারবো। তাহলে প্ল্যানটা আমরাই শুরু করে দেই। দেখি নিলয় কতদিন বাইরে ঘুরে বেড়াতে পারে। ওদের কথা শেষ হয়, নিলয় রুমে প্রবেশ করে। নেহার পাশে এসে বসে নিলয়। নেহা কিছুটা দূরে সরে বসে। নিলয় মুচকি হেসে একটা সিগারেট চালায়। নেহা বলে, আমার কাছে আসার চেষ্টাও করবে না তুমি, আমার থেকে দূরে থাকবে। আমি কোনো মাস্তানের পাশেও থাকতে চাই না। হাহা, তুমি আমাকে একদিন খুব করে চাইবে নিয়া, সেদিন আর বেশি দেরি নেই। দেখা যাবে কে কার সাথে জড়ায়। নিলয় চলে যায়। নেহা একা বসে থাকে। নিলয়কে ধরার প্রমাণ খোঁজার চেষ্টা করে নিলয়ের রুমে, কিন্তু সেখানে তেমন কিছুই নেই। নেহা খাবার টেবিলে আসে। খাবার খাওয়ার জন্য চেয়ারে বসবে, ঠিক তখনই নিলয় বলে ওঠে, বাড়ির বউ সবাইকে খাইয়ে তারপর খাই, তুমি কেন আমাদের সাথে খেতে বসছো? তুমি সবাইকে খাবার বেড়ে দিয়ে তারপর খাবে। আমি পারবো না। আমার বউ হিসেবে ভালোভাবে বলছি, কথাটা শুনো, তোমার কর্তব্য। আর যদি না শুনো তাহলে তোমার ভাই কিন্তু আকাশে উড়াউড়ি করবে। নেহা নিলয়ের মুখের দিকে তাকায়। নিলয়কে আরো অসহ্য লাগছে ওর কাছে। সবাই অবাক হচ্ছে। একই ছাদের নিচে দুইজন মানুষ, একজন পুলিশ আরেকজন ভিলেন। নেহা চাইলেই শত শত পুলিশ এনে নিলয়কে থানায় নিয়ে যেতে পারে যে কোনো সময়, কিন্তু তাকে কিভাবে ধরে রাখবে? প্রমাণ যে নেই ওর কাছে। নিলয় কোনো কিছুই প্রমাণ ছাড়ে না, আর নেহা ঠিক এটার জন্যই ওর উপরে বিরক্ত হচ্ছে। নেহা সবাইকে খাবার বেড়ে দিয়ে যেই না চেয়ার টেনে বসবে, অমনি নিলয় একটা লাঠি দিয়ে চেয়ারটাকে সরিয়ে দেয়, আর নেহা নিচে ধপাস। আউচ! আম্মু! ওই শয়তান, আমাকে ফেলে দিলি কেন? তুমি আমার বউ, আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। নিলয় হাত বাড়িয়ে দিল। নেহা সেটা ধরে উঠতে যায়, আর গাল ফুলিয়ে নিলয়ের মাথার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। একদম দেশি বউ বউ লাগছে নেহাকে। নিলয় একটা মুচকি হাসি দিয়ে খাবারে মন দিল। সূর্য, মাসুম, অর্ক, দেখ নিলয় ভাইয়া ভাবিকে ভালোই শাস্তি করতেছে। যেমন? তুমি আমার বালটা ফেলাইতা। আহ,
তিনজন কি গুসুর ফুসুর শুরু করলি? চুপচাপ খা। সিয়াম, অর্ক আর মাসুম তিন মাথা এক করে ঘুষোপুষি করছিল। নিলয়ের ঝাড়ির সাথে সাথে চুপ করে খেতে লাগলো ওরা। ওইদিকে নেহা মনে মনে নিলয়ের গুষ্টি শুদ্ধ উদ্ধার করছে। শালা খচ্চর, বিয়াদব, ইতর, শয়তানের ম্যানেজার। মন চাইছে বন্দুকের গুলি ওর খাবারে মিশিয়ে ওকে মেরেই ফেলি। নেহা ভাওপোজ দিয়ে নিলয়ের পিছন থেকে নিলয়ের গোষ্ঠী সৃষ্টি করছে। এদিকে অর্ক, মাসুম, সিয়াম নেহার কাণ্ড দেখে মুখ চেপে হাসছে। নিলয় কিছুটা বুঝতে পেরে হুট করে পিছনে ফিরে আবুল হয়ে গেল। নেহা ওর ওড়নাটা মাথায় দিয়ে ভাল্লুক সেজে নিলয়ের পিছনে মাদারির খেলা পরিবেশন করে যাচ্ছে। হুট করে যে নিলয় পিছনে মাথা ঘোরাবে নেহা সেটা আশা করেনি। তাই সে একটু লজ্জা পেয়ে হুট করে নিজেকে ঠিক করে নিল। একটা মদন মার্কা হাসি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলো। চল তোরা, আমার খাওয়া শেষ। অর্ক, মাসুম, সিয়াম উঠে চলে গেল। এদিকে নিলয়েরও খাওয়া শেষ। নিলয় ওয়াশ বেসিং এর সামনে এসে দাঁড়িয়ে আছে। কি হলো, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কিছু বললি? বয়রা হয়ে গেছে টেছে নাকি? বলছি হাত না ধুয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আহারে, এত জোরে বলার দরকার নেই। কান আমার সুস্থ আছে, তা জানো? হাতটা ধুয়ে দাও তো। কি বলছি হাত ধুয়ে দাও। পারবো না, এইরকম উল্টাপাল্টা আবদার আমি রাখতে পারবো না, পারবো না, পারবো না। আজ মনে হয় রাহাতের শেষ রাত। বাল, শালা খচ্চর। আল্লাহ কিন্তু আমার কানকে এখনো সুস্থ রেখেছে। পরের বার থেকে যা বলবে একটু আস্তে বলিও, যেন আমার কান পর্যন্ত না আসে। দিচ্ছি দিচ্ছি তো, ধুইয়ে দিচ্ছি। লাভ ইউ বেবি। কথাটা নিলয় হাত ধুতে ধুতে বলল। ধোয়া শেষে নিলয় নেহার অন্যায় নিজের হাতটা মুছল। ওই, তুমি আমার অন্যায় হাত মুছলে কেন? নেহা কিছু না বলেই হুট করে নেহার গালে একটা কিস করলো। একদম ডু নট কেয়ার স্টাইলে হেঁটে চলে গেল। নেহা তো সেখানেই হাঁ হয়ে আছে। লজ্জায় ওর গাল দুটো লাল টুকটুকে হয়ে গেছে। নেহার হার্ট ব্রিডের গতি যেন নিমেষেই বেড়ে গেল। এদিকে নিলয় এসে তার বাড়ির পার্সোনাল লাইব্রেরিতে বসে একটা গোয়েন্দা সংস্থার বই পড়ছে। ভিলেনদের পুলিশদের চাইতে ভালো মাইন্ড গেমার খেলতে হলে অ্যাডভান্স হতে হয়, তাদের মতো করে ভাবতে হয়। নিলয় পড়ছে, এমন সময় মাসুম এসে নিলয়ের কানের কাছে কিছু একটা বলে। তাই নাকি রে? সত্যি বলছিস? ভাই, খাঁটি খবর। তোরা আলাদা করে তোদের বাইক নিয়ে মিশন স্পটে চলে যা, আমি কিছুক্ষণ বাদেই আসছি। ওকে ভাই, আমরা সবাই একদম প্যাকেট হয়ে যাব, যেন চিনতে না পারে। আর শোন, অর্ককে নেহার উপরে নজর রাখার জন্য বাড়িতে রেখে যাবি। ওকে বাড়িতে একা রাখা আমাদের কাজের জন্য ক্ষতিকর। আর বেশি কথা না বলে যা, কাজের কাজ কর। আসছি আমি। মাসুম চলে যায়। এদিকে রাত 1:30। রাকেশ, রাহান আর সাব্বির মিলে একটা ক্রিমিনালকে কন্ট্রোল জেল থেকে সরিয়ে অন্য জেলে শিফট করছে। ওরা এখনো জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে যাচ্ছে, যেন অন্য কেউ জানতে না পারে। রাকেশ, তোর কি মনে হয় প্ল্যানটা কাজ করবে? 90% চান্স আছে কাজ করবে। এমন সময় পুলিশ ভ্যানের পিছনের কেবিন থেকে কটমট করে হাড় ভাঙার শব্দ আসতেই রাকেশ, সাব্বির দুজনের বুক ছ্যাক করে উঠল। রাকেশ, ভুলেও গাড়ি থামাবি না। আমি দেখছি এমন শব্দ কেন হলো। এই কথা বলেই সাব্বির সিট থেকে উঠে ছোট লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে তাকাতেই তার কানের বাম পাশ দিয়ে এক ফোঁটা ঘাম বেয়ে পড়ল। সাব্বির ছিটকে ধপাস করে গাড়ির ডেস্ক বোর্ডের সাথে ধাক্কা খেয়ে তার সিটে বসে পড়ল। কি হলো? কি এমন দেখলি যে এমন ভাবে ভয় পেয়ে গেলি? আহাত তার তাবাহি শুরু করে দিয়েছে। সাব্বির আর রাকেশ ঢোক গিলল। পুলিশ ভ্যানের পিছনে একটা ভয়ঙ্কর ছেলে বসে আছে। গায়ে জেলের পোশাক, পুরো শরীরে ঘাম আর মাটি দিয়ে মাখামাখি হয়ে আছে, যেন মনে হয় 17 দিন গোসল করেনি। মুখের মাঝে চোখ আর গালের লম্বালম্বি একটা গভীর ছুরির আঘাতের দাগ।
যা যে কোনো মানুষকে ভয় পাইয়ে দিতে বাধ্য করবে। চুল আর দাড়িগুলো পুরো মুখ ঢাকা, ডান হাতে তালুর উল্টো পিঠে বড় একটা এডি স্টাইলে ট্যাটু করা। ছেলেটার হাতে একটা আনসলভড রুবিক কিউব, যেটা রায়হানের হাতে ছিল। একটু আগে সাব্বির দেখেছে যে রায়হান আহাদের পায়ের কাছে বেহুশ হয়ে পড়ে আছে, আর যখন সাব্বিরের সাথে আহাদের চোখাচোখি হয় তখনই আহাদ সাব্বিরের দিকে একটা ভিলেন মার্কা লুক দিয়ে 10 সেকেন্ডের ভিতরে বিস্কিউবটাকে সলভ করে সাব্বিরের দিকে ছুঁড়ে মারে। আর সাব্বির তখনই ভয় পেয়ে গাড়ির ডাস্টবোর্ডের সাথে ধাক্কাকে সিটে ধপাস করে বসে পড়ে। হ্যাঁ, ছেলেটার নাম আহাদ আফ্রিদি, যে কিনা তার নিজের চাচা চাচি এবং নিজের বাবা মাকে খুন করার দায়ে 12 বছর জেল খেটে যাচ্ছে। সাব্বির এসব কথা কল্পনা করছে, এমন সময় হঠাৎ করে গাড়িটা হার্ড ব্রেক করলো। কি হলো, গাড়ি থামালি কেন? রাকেশ এতক্ষণ ধরে ড্রাইভ করছিল, তার সাথে সাব্বির, আর পিছনে আহাদের সাথে রায়হান ছিল। আহাদ একটা ভিলেন মার্কা হাসি দিয়ে তার কোমর থেকে একটা সেফটি পিন বের করে তার হাতের বাঁধা হ্যান্ড গ্লাভটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। ডান হাত দিয়ে বাম হাতটাকে মোচড়াতে লাগলো। এদিকে সাব্বিরের চোখ খুলে আসার অতিক্রম। স্যার, সামনে দেখে। সাব্বির ভয়ে ভয়ে সামনের দিকে তাকালো। সামনে একটা কালো জিপ গাড়ি, আর তার দুই পাশে দুটো বাইক। গাড়ি তিনটে পুরো রাস্তাকে ব্লক করে দাঁড়িয়ে আছে, আর কালো জিপের উপরে বসে আছে নিলয়। গায়ে লং কোট, মাথায় লং একটা ক্যাপ, বুকের শার্টের মাঝখানে সানগ্লাস ঝুলছে, ডান হাতে একটা গান। নিলয় সেটা আস্তে করে বারবার করে গাড়ির সামনের সাথে ঠোকা দিচ্ছে, আর কিছুক্ষণ পর পর গানটাকে হাতে ঘুরিয়ে আবারও গাড়ির সাথে ঠোকা দিচ্ছে। নিলয়কে দেখে সাব্বির রাকেশ যেন বুকে একটু সাহস জোগাড় করলো। একটা রাগি রাগি ভাব নিয়ে দুজনেই যেই না গাড়ি থেকে নামলো, অমনি সামনে তাকিয়ে ওরা দুজনেই ভয় পেয়ে গেল। সামনে নিলয় আর বসে নেই, বরং সামনে আর কেউই নেই। হঠাৎ রাকেশ আর সাব্বিরের মুখে যেন একটা অজ্ঞান করা রুমাল মিশিয়ে ওদের দুজনের মুখের সামনে চেপে ধরলো। ওরা সাথে সাথেই বেহুশ। হ্যাঁ, যারা রাকেশ আর সাব্বিরের মুখে রুমাল ধরেছিল তারা আর কেউ না, মাসুম আর সিয়াম। এই কথা বলেই সিয়াম আর মাসুম পিছনে ফিরে অবাক হয়ে গেল। আহাদের কাঁধের উপরে নীলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পরিচিত হয়ে নে তোরা। আহাদ ও সাব্বির, আর ও মাসুম। আর মাসুম সাব্বির, ও আমার ছোট্ট চাচাতো ভাই আহাদ আফ্রিদি। হাহা, আহাদ তোর স্বভাবটা এখনো পাল্টালি না। তারপর তারা গাড়িতে চেপে বসলো। ওদিকে নেহা রুমে একা একা বসে আছে, কিছুই ভালো লাগছে না তার। নেহা মনে মনে বলে, ধ্যাৎ, শালা খচ্চর অর্কের জন্য কিছুই ঠিক মতো নেড়ে চেড়ে দেখতে পারছি না। এদিকে বাড়িতে আহাদ সহ সবাই চলে আসলো। কুল, এই নতুন বাড়িটা কবে নিলে ভাইয়া? একদম আমাদের বাংলোর মতো। 3 বছর হয়েছে, ভিতরে চলে আয়। এদিকে গাড়ির শব্দে অর্ক আর নেহা নিচে চলে আসে। নিচে আসতেই নেহা আর অর্ক খেয়াল করে নিলয়ের সাথে আরো একটা ড্যাশিং ছেলে দাঁড়িয়ে আছে। অর্কর আর বুঝতে দেরি হলো না যে এই ছেলেটা আসলে কে। দেখেই বুঝে ফেলেছিলাম, তবে এই মেয়েটা কি, আর এখানেই বা কি করছে? দেখে তো আমার সমবয়সী বলে মনে হয়। ইনি হলেন নেহা ভাবি, নিলয় ভাইয়ের নতুন বউ। কি সত্যি 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 ভাইয়া বিয়ে করেছে? আহাদ নেহার চারিপাশে ঘুরে ঘুরে নেহাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। এদিকে নেহার মাথায় কিছুই ঢুকছে না। কে এই ছেলে? ছেলেটার কর্মকাণ্ড দেখে নেহার কিছুটা বিরক্তি লাগছে। বিষয়টা নিলয়ের চোখ থেকেও এড়ালো না। আহাদ, অনেক রাত হয়েছে, কাল সকালে তোর ভাবির সাথে পরিচিত হয়ে নিস। এই নে, ওই রুমটাতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। যা, তোর জামা কাপড় সহ দরকারি সকল জিনিসপত্র আছে সেখানে। আর এই নে গাড়ির চাবি,
দরকার পড়লে এই গাড়িতে করে যেখানে মন চাই সেখানে যাবি। গুড নাইট। আহাদ চাবিটা নিয়ে রুমে চলে গেল। মাসুমরাও যে যার রুমে চলে গেল। নিলয় রুমে চলে আসতেই নেহা গিয়ে নিলয়ের শার্টের কলার চেপে ধরলো। লোকটা কে শুনি? আর এত রাতে কই গিয়েছিল? কুল বেপি কুল। এই কথা বলেই নিলয় নেহার কোমরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে দিল। ঘটনাটা আচমকাই হওয়ায় নেহা একদম থতমত খেয়ে গেল। নিলয় তার ডান হাতের আঙুল দিয়ে নেহার সামনে আসা চুলগুলোকে পিছনের দিকে সরিয়ে দিল। এসব এসব কি করছেন? লাভ ইউ বেবি। আজ তোমাকে পান ভরে ভালোবাসতে ইচ্ছে করছে, মনে চাচ্ছে বাসরটা এখানেই সেরে ফেলি। দেখো নিলয়, একদম আমার কাছে আসবে না। দেখো দেখো, ঠিক হচ্ছে না কিন্তু। আমি কিন্তু চিৎকার দেব। দাও দেখি কি আসে। নিলয় নেহার ঠোঁট যখনই নিলয় ছুঁই ছুঁই, তখনই নিলয়কে নেহা ধাক্কা দিয়ে দৌড়ে পালালো। নিলয় একটা শয়তান মার্কা হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা সূর্যের আলো নিলয়ের চোখে পড়ল। নিলয় আলতো করে চোখ খুলতে যেই না উঠে বসবে, অমনি সে তার শরীরে ভারী কিছু একটা অনুভব করল। অবাক তো হওয়ারই কথা। নেহা নিলয়ের গায়ের উপরে হাত পা উঠিয়ে তাকে নিজের কোলবালিশ বাড়িয়ে রেখেছে। নিলয় নেহার মুখের উপর থেকে আলতো করে চুলগুলোকে সরিয়ে দিয়ে একটা কপালে চুমু দিল। আহা, একদম জান্নাত থেকে নেমে আসা পরীর মতো লাগছে। ছোটবেলায় আমার পরীটাকে ঘুমন্ত অবস্থায় অনেক সুন্দর লাগতো, আর এখন সেই সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। না, এখন আর উঠবো না, আর একটু ঘুমাই। নিলয় নেহাকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ল। শুয়ে পড়বেই না বা কেন? এত সুন্দরী কিউট বউ পাশে থাকতে কোনো হাজবেন্ড পারবে না উঠতে। এদিকে যখনই নিলয় চুমু দিয়েছে তখনই নেহার ঘুম ভেঙে গিয়েছিল। 15 মিনিট পরে যখন নিলয় আবারও ঘুমে তলিয়ে গেছে, তখন নেহা আলতো করে নিলয়ের হাতের মাঝখান থেকে বেরিয়ে পড়ল। ভাগ্যিস ভিলেনটা আবারও ঘুমিয়ে গেছে। এই সুযোগে ওর হাতের মাঝ থেকে বেরোতে পেরেছি, না হলে লজ্জায় আবার মাথা কাটা যেত। হঠাৎ নেহার দুটো চোখের নজর নিলয়ের উপরে পড়ল। নেহার চোখ আটকে গেল। টাইমটা যেন কেউ পজ করে দিয়েছে। নিলয়ের ফর্সা চেহারা, গাল চাপা দাড়ি। নেহা আবেগী হয়ে কখন যে নিজের অজান্তেই নিলয়কে একটা কিস করে দিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। একদম টেডি বিয়ারের মতো লাগছে। নজর না লাগুক, কিউটের টিব্বা একটা। এতই যখন ভালোবাসো তাহলে এইভাবে অবহেলা করো কেন? ঘুমের মাঝে হঠাৎ নিলয়ের কণ্ঠে এমন একটা কথা শুনবে নেহা কখনোই আশা করেনি। নেহা লজ্জায় দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। এদিকে নিলয় মুচকি মুচকি হাসছে। পাগলি বউ একটা, শুধু আমার পাগলি বউ। নিলয় ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিলয় খাবার টেবিলের সামনে আসতেই একটু চমকে উঠল। নেহা একদম বাঙালি বৌদির মতো নাস্তা রেডি করে টেবিলে সাজাচ্ছে। এদিকে বিষয়টা নিলয় একটু খটকা লাগলো। নিলয় বিষয়টা এড়িয়ে গেল। গুড মর্নিং ভাই। গুড মর্নিং। গুড মর্নিং। বাই দ্য ওয়ে, আহাত কোথায়? মনে হয় এখনো রুমে। ওয়েট, ডাক দিচ্ছি। আহাত, এ আহা। সামনের দিকে তাকাতেই নিলয়ের চোখ আটকে গেল। আহাতকে নতুন ড্রেসআপে একদম হিরোর মতো লাগছে। নেহা একভাবে তাকিয়ে আছে আহাতের দিকে। নিলয় একটু জেলাস ফিল করলো। তারপর একটু কাশি দিতেই সবাই স্বাভাবিক হয়ে গেল। আহাদ এসে খাবার টেবিলে বসলো। আহাদ, আমার ভাইটাকে তো আজ একদম হিরোর মতো লাগছে। থ্যাঙ্কস। তা ভাই, ঘুম কেমন হলো তোর? আজ অনেক বছর পরে নরম বিছানায় গায়ে লিয়েছি, অনেক সুন্দর ঘুম হয়েছে। নে খাওয়া শুরু কর। নেহা সবাইকে খাবার বেড়ে দিয়ে নিলয়ের মাথার সামনে দাঁড়িয়ে রইল। বিষয়টা আহাদের চোখ এড়ায়নি। নেহা এভাবে দাঁড়িয়ে থাকা দেখে আহাদের কেমন যেন গিল্ট ফিল হতে লাগলো। ভাবি,
এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের সাথেই খেতে বসে পড়ুন। না ভাইয়া, আমি ঠিক আছি, তুমি খাও। দেখুন ভাবি, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন বলে আমার কেমন যেন লাগছে। আপনি না বসলে আমিও খাবো না। নেহা, বসে পড়ো আমাদের সাথে। নেহা আহাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েই চেয়ার টেনে বসে পড়ল। নেহা নিজের জন্য খাবার বাড়ছে, এমন সময় হঠাৎ করে নেহার মোবাইলে রিং বেজে ওঠে। নেহা, কলটা লাউড স্পিকার দিয়ে রিসিভ করবে। কি? কেন? নেহা, তুমি কি ভুলে যাচ্ছ তুমি এখনো আমার বউ? ভালোই ভালোই বলছি, আমার এক কথা যেন দুবার না বলতে লাগে। সারাদিন শুধু খুদ ধরবে। নেহা রাগে গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে কলটাকে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠের কথা ভেসে আসে। মিস নেহা, ব্যাংক থেকে 1500 কোটি টাকা সারানোর অপরাধে আপনাকে ট্রেস করা হচ্ছে। যদি পালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। কথাটা শুনেই আহাদের মুখের খাবার পড়ে গেল। আহাদ কাশতে লাগলো। এদিকে মাসুম, অর্ক, শিয়াম আবুল হয়ে তাদের চোখ দুটো বলের মতো হয়ে গেছে। তারা ফিসফিস করে বলতে লাগলো, অর্ক, আমাকে একটা চিমটি দে তো। অর্ক এত জোরে চিমটি দিল যে মাসুম শব্দ করে আউচ আউচ করে উঠল। लेकिन এত ভূতনি নিকলা। হোয়াট? হাউ ডিয়ার ইউ? এসব আবল তাবল কি বলছেন আপনি? আপনি জানেন আমি কে? এই মজার জন্য আপনার কি অবস্থা আমি করতে পারি সে বিষয়ে কোনো ধারণা আছে আপনার? হাহা, আপু কুল কুল, আমি ফাহারিমা জান্নাত রিমি, তোমার আপন ছোট বোন। রিমি, তুই? তুই এতক্ষণ মজা করছিলি? আর কোথায় তুই? আপু, আমি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। শুনলাম এয়ারপোর্ট থেকে তোমার শ্বশুরবাড়ি বেশি একটা দূরে নয়, তাই ভাবলাম জিজুর সাথে দেখা করে আসি। কিছুদিন না হয় থেকেই একবারে না হয় বাড়িতে যাব, কি বলো? নেহা নিলয়ের দিকে তাকাতেই নিলয় হ্যাঁ সম্মতি দিল। ভালো করেছিস। কতক্ষণ লাগবে তোর? মাত্রই প্লেন ল্যান্ড করেছে, 3 ঘন্টা তো কমপক্ষে লাগবেই। ওকে, তুই থাক, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওকে আপু, আই লাভ ইউ। নেহা কলটা কেটে দিল। সবই তো শুনলে তোমরা। আহাদ, বুঝতে পেরেছি, তবে মিস বেয়ান সাহেবাকে চিনবই কিভাবে? ও হ্যালো মিস্টার, একদম আমার বোনকে বেয়ান সাহেবা বলবে না। কেন বলবে না? 100 বার বলবে। 5টা না 10টা না, একটা মাত্র শালি আমার। নিলয়, তোমাকে কিন্তু আমি মারবো, বেশি করে ফেলছো কিন্তু। আরে ভাবি, জাস্ট চিল। 3 মাস সময় তো এখনো আছে, তাই না? তার মানে সেই সময় পর্যন্ত আমিও তোমার দেবর আর তোমার বোনও আমার বউ। কি? মানে আমার একটা মাত্র বেয়ান আর কি। আমি আসি, হ্যাঁ? না হলে আবার বেয়ান সাহেব ওয়েট করতে করতে অধৈর্য হয়ে যাবে। আহাদ যেই না চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে রওনা হতে যাবে, অমনি নেহা বলে ওঠে, শেয়ার ইট অন করো, রিমির ছবি দিচ্ছি। আহাদের মোবাইলে রিমির ছবিটা দেখেই আহাদ থতমত খেয়ে গেল। তার হাত থেকে মোবাইলটা যেই না পড়বে তার আগেই নিলয় ধরে ফেলল আর আহাদের হাতে ধরিয়ে দিল। কি হলো? এমন করছিস কেন? না, তেমন কিছু না, যাচ্ছি, এখনই যাচ্ছি। আর হ্যাঁ শোনো আহাদ, আমার বোনের সামনে এমন জঙ্গলির মতো চেহারা নিয়ে একদম যাবে না। যাওয়ার সময় চুলদারি ঠিক করে যাবে। নিলয় একটা এটিএম কার্ড বের করে আহাদের হাতে দিল। এটা থেকে যত মন চাই টাকা খরচ করবি, আর পিন তো জানিসই। আহাদ মাথা নাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। বাড়ির পার্কিং এ এসে আহাদ দেখে একটা 2 সিটার ল্যাম্বরগিনি সুপার কার। আহাদ একটা মুচকি হাসি দিয়ে সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গত 2 ঘন্টা 45 মিনিট আহাদ এতক্ষণ ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেস্ট রিসিভ গাড়ির সাথে হেলান দিয়ে ওয়েট করছে। আল্লাহই জানে আজকে আসবে নাকি আবার রিটার্ন ফ্লাইট ধরে চলে গেছে। হতেও পারে মেয়েটা যে রাগী, তার উপরে বাচ্চা স্বভাব। ধ্যাত, যদি মেয়েটা আর 2 মিনিটের মাঝে না আসে তাহলে চলেই যাব। আহাদ এতক্ষণে মনে মনে ভাবছিল,
হঠাৎ তার নজর রিমির ওপরে পড়ল। আহাদ হাঁ হয়ে গেল। রিমি তার ডান কাঁধে একটা জ্যাকেট ঝুলিয়ে রেখেছে, তার বাম হাতে একটা লাগেজ, চোখে সানগ্লাস, পায়ে হিলস জুতো, কোমরে গান ব্যাগটায় একটা রিভলভার লোডেড অবস্থায়। ভালোই শোভা পাচ্ছে রিমির উপরে। পরনে ছেঁড়া একটা স্টাইলের জিন্স, গায়ে কালো একটা শার্ট, গলার নিচে তিলটা রিমির উপরে বেশ ভালোই শোভা পাচ্ছে। এক জোড়া ঠোঁটের মাঝখানে পিঙ্ক লিপস্টিক, একদম সাদা চেহারার মাঝে সূর্যমুখী ফুলের মতো ফুটে উঠেছে। সোজা কথায় পুরোই হট, মানে বিমান থেকে নামা নয়, সোজা জান্নাত থেকে নেমে আসছে রিমি। আহাদ শুধু মুগ্ধ নয়নে রিমির দিকে তাকিয়ে আছে। এর মাঝে কখন যে রিমি এসে ওর সামনে তুড়ি বাজিয়েছে সেটা আহাদ খেয়াল করেনি। আবারও তুড়ি বাজার শব্দে আহাদের হুঁশ ফিরল। এদিকে রিমি আহাদের সামনে আসতেই অবাক হয়। সে মনে মনে বলে, এই শালা এখানে কি করছে? আর ওর হাতেই বা আমার নামের বোর্ড কেন? জিজ্ঞেস করে দেখি। ওই হাত, তুই এখানে কেন? আর তুই ছাড়া পেলি কিভাবে? তোকে তো... আরে আরে ম্যাম, এত হাইপার হচ্ছেন কেন? আমাকে তো আপনার বোন আর জিজুই এখানে পাঠিয়েছে। কি? নিলয় জিজু তোর মতো একটা বিশ্বাসঘাতক খুনিকে আমায় দিতে পাঠিয়েছে? দাঁড়া, এক্ষুনি কল করছি। যেই না রিমি নাম্বার বের করে একটা কল দিতে যাবে, অমনি আহাদ মোবাইলটা ছো মেরে কেড়ে নিল। ওই কুত্তার দে মোবাইল দে। ওই ছাগল, বলছি না মোবাইল দিতে। বিয়ান সাহেবা, যদি চুপচাপ গাড়িতে বসো তাহলে মোবাইল পাবে। আহাদ রিমিকে একটা চোখে টিপ দিল। আহাদ আর রিমির মোবাইল কাড়াকাড়ির ঘটনা আশেপাশের মানুষগুলো এনজয় করছে। আহাদ রিমির থেকে লম্বা হওয়ায় রিমি মোবাইলটাকে নিতে পারছে না। এদিকে কাড়াকাড়ির মাঝে হঠাৎ রিমি পা পিছলে রিমির ধপাস। আউ, ও মা গো, কোমরটা মনে হয়ে গেল গো। সরি বিয়ান সাহেবা, তবে আহাদের সঙ্গে পাঙ্গা নিতে গেলে এভাবেই শাস্তি পেতে হবে। শালা, একবার খালি বাসায় যাই, তারপর তোকে মজা বোঝাবো। ওই এখন 32টা তার না কেলিয়ে আমাকে তোল। না, তুলব না। কেন? আমাকে ভালোবেসে সুন্দর করতে বলতে হবে, না হলে তুলব না। কি, তোর সাহস তো কম না? আহাদ, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হলে হবে, আমি তুলব না। আগে আমাকে রেসপেক্ট দিয়ে ভালোবেসে বলো, তাহলে তুলব। ঠিক আছে আমার পাকস্থলীর টুকরা, জানে মনে আহাদ, প্লিজ আমাকে একটু তোলো না গো। এইবার ঠিক আছে। লাভ ইউ বিয়ান সাহেবা। আহাদ কথাটা বলে রিমিকে কোলে তুলে নিল। রিমিকে কোলে নিতেই রিমির শরীরে 1000 ভোল্টেজের কারেন্ট বয়ে গেল। রিমি যেন কোনো ঘোরের মাঝে চলে গেছে। আগে কখনোই কোনো পুরুষ এতটা কাছে আসার সাহস করেনি। আহাদ রিমিকে কারে বসিয়ে তার লাগেজটা ডিকিতে রাখে, গাড়িতে টান দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে রিমির চোখে আহাদের দিকে পড়ল। সে আবারও ঘোরের মাঝে চলে গেল। রিমি মনে মনে ভাবছে, এটা কি সেই আহাদ যে জেলে সারাদিন মাটি কাটা রান্না কাজ করত? কখনো তো আসামিকে জেলে নিয়ে যাওয়ার সময় আহাদকে এত কাছ থেকে খেয়াল করিনি। তবে একটা কথা বলতে পারি, এটা সেই আহাদ যার নাম শুনলে সেন্ট্রাল জেল কেন পুরো বাংলাদেশের কয়েদিরা কাঁপে। শার্টের পিছনে সানগ্লাস, 6 প্যাক বডি, গালে খোসা খোসা স্টাইলিশ চাপদাড়ি। ইস, ওর হটনেসে তো আমি ঝলসে যাব। ওর সাথে পরিচয়টা আমার জেলে হয়েছিল, খুব ইন্টারেস্টিং। সেদিন আমরা বাংলাদেশের বিখ্যাত ড্রাগ সাপ্লায়ার সুজিত কুমারকে অনেক কষ্টে অ্যারেস্ট করে রাজশাহী জেল থেকে সেন্ট্রাল জেলে শিফট করেছিলাম। সাথে আহাতও অবশ্য ছিল। হঠাৎই সুজিত তার কোমর থেকে এক মুঠো ধুলো বের করে আমাদের মুখে ছুঁড়ে মারে। সাথে সাথে আমাদের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়।
সেদিন ভেবেছিলাম আহাত আর সুজিত মনে হয় হাতছাড়া হয়ে গেছে, কারণ মারামারির শব্দ কানে ভেসে আসছিল। চোখের সামনে সবকিছু পরিষ্কার হতেই আমি এক প্রকার বোকা বনে গিয়েছিলাম, কারণ আহাত সুজিতকে মেরে তার পায়ের নিচে ফেলে রেখেছে। জিজ্ঞাসা করেছিলাম কেন সে পালালো না, কিন্তু জবাবে সে শুধু একটা মুচকি হাসি দিয়েছিল। তারপর থেকেই জেলে আসলে তাকে ফলো করতাম, এক সময় তাকে ভালোবাসতে শুরু করি। কি ভাবছেন? রিমির সাথে আসলে আহাদের দেখা কিভাবে হয়েছিল? আসলে রিমি একজন সিআইডি অফিসার। নিত্য নতুন গ্যাংস্টার বা ভয়ঙ্কর কিছু আসামিদের এনকাউন্টার ধরাই হলো রিমির এবং রিমিদের টিমের কাজ। আসলে রিমি একটা মিশনে দেশের বাহিরে ছিল, আর এখন লম্বা একটা ছুটিতে আছে, তাই সে এখন আহাদের সাথে নিলয়দের বাড়ি যাচ্ছে। রিমির এত সব চিন্তার মাঝে কখন তারা বাড়ির সামনে চলে এসেছে সেটা রিমি বুঝতেই পারেনি। আহাদ ধাক্কা দিয়ে রিমির হুঁশ ফেরালো। হ্যাঁ, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? আরে বা, এখন তুই থেকে সোজা আপনি? ভালো লাগছে না, কি বলবে বলো। বেন সাহেবা, গাড়িতেই থাকার চিন্তা ভাবনা আছে নাকি? সামনে তাকিয়ে দেখেন বাড়িতে চলে এসেছি। এই কথা বলেই আহাদ গাড়ি থেকে নেমে রিমির লাগেজটা বের করলো, আর রিমিও সামনের দিকে তাকিয়ে তার মাথায় একটা ঠোকা দিতে যেই না গাড়ি থেকে নামলো, অমনি রিমি পায়ের ব্যথায় আবারও সিটে বসে পড়লো। বুঝতে পেরেছি। থাক, কোলে নেওয়ার কোনো দরকার নেই, আমাকে একটু ধরলেই হবে, পায়ে শুধু একটু ব্যথা। চুপ, একদম চুপ। রশি পড়ে গেছে তবুও শিক্ষা হয়নি। রিমিকে আহাদ কোলে নিতে চাইলে রিমি আটকে দিল। আহাদের ঝাড়ি খেয়ে রিমি একদম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বুকে হাত চেপে বসে পড়েছে। আহাদ একটা মুচকি হাসি দিয়ে রিমির নাক হালকা টেনে বলে, অভিমানী পাগলি একটা। রিমির চোখ সাথে সাথেই গোল ডিমের মতো হয়ে গেছে। এখন আহাদের কাছে আরো ভালো লাগছে রিমিকে। রিমি যেই না কিছু বলতে যাবে তখনই আহাদ তার তর্জনীর আঙুল দিয়ে রিমির গোলাপি ঠোঁটের মাঝে চেপে ধরে। রিমির কানের কাছে মাথা নিয়ে এসে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা নয়। আহাদের এমন কথায় রিমি সঙ্গে সঙ্গে শিউরে উঠল। রিমির সারা শরীরের লোমগুলো কাটার মতো দাঁড়িয়ে গেল। আহাদ রিমিকে কোলে তুলে নিয়েই বাড়ির ভিতরের উদ্দেশ্যে রওনা হলো। আহাদের হার্টবিটের শব্দ রিমির উতলা মনটাকে বারবার যেন শীতল করে দিচ্ছে। আহাদ রিমিকে নিয়ে বাড়ির হল রুমের দিকে প্রবেশ করতেই সকলের নজর তাদের দুজনের দিকে আটকে গেল। নিলয় বিড়বিড় করে বলল, জুটিটাকে তো ভালোই মানিয়েছে। ভাই আমার হার্ট গেমে এক্সপার্ট। সবাই হল রুমে ছিল। নিলয় তার ল্যাপটপে একটা ডিলের নিয়ে কাজ করছিল। রিমির এমন অবস্থা দেখে নেহা দৌড়ে রিমির কাছে চলে আসে। এর মাঝেই আহাদ রিমিকে তার কোল থেকে নামিয়ে দিয়েছে। রিমি, কি হয়েছে তোর? ঠিক আছিস তো তুই? না না আপু, আমি ঠিক আছি। তাহলে ব্যথা পেলে কিভাবে? রিমি আহাদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, একটা ডেভিল শয়তানের জন্য এখন আমার এই অবস্থা। আহাদ রিমিকে একটা চোখ মারল। বিষয়টা নেহা, নিলয়, মাসুম, অর্ক, সিয়াম সকলেই খেয়াল করলো। হয়েছে, অনেক কথা হয়েছে। শালিকাকে তার রুম দেখিয়ে দাও নেহা। ও মাই গড, তুমি বুঝি আমার নীরজ জিজু? আপু, তোর কপাল তো অনেক ভালো। আমি সুযোগ পেলে এক্ষুনি নীরজ জিজুকে বিয়ে করে দিতাম। হাহা, হয়েছে হয়েছে, একটাই সামলাতে পারছি না, আবার আরেকটা। ওরে বাবা, শালিকা, আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখো, মনের মানুষ পেয়ে যাবে। নিলয় যে আহাদকে ইশারা করেছে সেটা রিমির আর বুঝতে বাকি রইল না। রিমি আহাদের দিকে তাকাতেই আহাদ ডু নট কেয়ার একটা ভাব নিয়ে নিলয়ের পাশে গিয়ে বসলো। একদিকে অর্ক, মাসুম, সিয়াম নিজেদের মাঝে বিড়বিড় করছে।
জীবনটাই বেদনার, কবে যে আমাদের মনের মানুষ আসবে। মাসুম সিয়াম আর অর্কের মাথায় একটা গাঁটটা দিয়ে বলল, আমাদের কি সময় হয়েছে নাকি? আরো কিছু বছর পরে সময় আমাদেরও আসবে, তখন আমরাও নিলয় আর আসাদ ভাইয়ের মতো রোম্যান্স খেলবো। এদিকে নেহা বলে ওঠে, হয়েছে, জিজুর সাথে পরেও কথা বলতে পারবি, এখন রুমে চল। চলো। আর হ্যাঁ, আমার লাগেজটা রুমে পাঠিয়ে দিও কিন্তু, বেআই সাহেব। ঠিক আছে বিয়ান সাহেবা। রিমি আর নেহা রুমে চলে গেছে। আহাদ নিলয়ের দিকে ফিরে বসলো। নিলয় চোখের ইশারা দিয়েই মাসুম, অর্ক, সিয়াম চলে গেল সেখান থেকে। মন্ত্রী ব্যাটার খেল খতম করবে কবে ভাইয়া? এই বিষয় নিয়ে তুই বেশি চিন্তা করিস না। তুই তো জানিস আমার মাইন্ড গেমের বিষয়ে। এটা এখন আমার জীবনের একটা অংশ। এখন শুধু সঠিক সময়েরই অপেক্ষা, তারপর ধুলোর মতো ওইটাকে আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলে দেব। অর্ক, মাসুম আর শ্যামকে নিয়ে আমাদের ব্যাচে চলে যা। সেখানে গিয়ে রাকেশ, রাহান আর সাব্বিরের কাছ থেকে ওদের প্ল্যানটা বের কর। আর যদি না বলে তাহলে তিনটার খেল খতম করে দেব। কুত্তার বাচ্চাগুলো আমাকে অনেক টর্চার করেছে, সেই প্রত্যেকটা জিনিসের প্রতিশোধ আজ নিব আমি। মাসুম, শ্যাম, অর্ক। নিলয় ডাক দেওয়ার সাথে সাথেই ওরা তিনজনে এসে হাজির। ভাই বলো। তোর আহাদ ভাইকে নিয়ে আমাদের সিক্রেট ব্যাচ, যেখানে পুলিশ তিনটাকে রেখেছিস, সেখানে নিয়ে যা। ওকে ভাই। আহাদ উঠে তাদের তিনজনের সাথে চলে গেল। অন্যদিকে নেহা আর রেমি রুমে বসে আছে। নেহা শুধু পায়চারি করছে আর কতক্ষণ পর পর শুধু মোবাইল গোতাগুতি করছে। ধ্যাৎ, মন চাইছে ইনকাউন্টার করে মাটি চাপা দিয়ে দিই। কি হলো আপু, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? দুলাভাইকে নিয়ে টেনশন নাকি? আরে না, সেই রকম কিছু না। আরে ওই গর্দব তিনটে আছে না, রাকেশ, সাব্বির, রায়হান, ওদের তিনটার একটারও মোবাইলে রিং হচ্ছে না। যতবার কল করছে ততবারই শুধু বন্ধ বলছে। এদিকে প্ল্যানটাও আমি জানি না। উফ খোদা, এখন যে আমি কি করি, তার উপর আবার এই বাড়ি থেকেও তো বের হতে পারছি না। আরে আপু, জাস্ট চিল, এত প্রেশার নিও না। বিপদে মাথা কুল রাখতে হয়। এসব বাদ দাও, আর বলো ওই আহাদ জেল থেকে ছাড়া কিভাবে পেয়ে গেল? আমার জানা মতে ওর তো যাবজ্জীবন হয়েছিল। আরে আর বলিস না, গতকাল রাতে ওই নিলয় কোথা থেকে যেন নিয়ে এসেছে। পরনে ছিল কয়েদির পোশাক। আমি জিজ্ঞাসা করাই বলে তারা নাকি আপন চাচাতো ভাই। রিমি উঠে গিয়ে নেহার কাছে গিয়ে তাকে নিয়ে খাটে বসলো আর নেহার কাঁধে মাথা রেখে বলল, আর যাই বলো আপি, ওই আহাত থাকতে আমার মনেই হয় না তুমি নিলয়ের বিরুদ্ধে একটা চুল পরিমাণ প্রমাণও বের করতে পারবে। আহাত যে বুদ্ধিমান, নিলয় না বুঝতে পারলেও আহাত কোনো না কোনো ভাবে তার ভাইকে বাঁচাবেই। কি বলতে চাইছিস তুই, বুঝিয়ে বল। পথের কাঁটাকে তুলে ফেলতে হবে, তবে অ্যাকশন না, বুদ্ধি খাটিয়ে। কিভাবে করবি? ওরা কিন্তু মাইন্ড গেমের বেতাজ বাদশা। मेरी प्यारी बहन, आगे आगे देखते जाओ होता है क्या। যা করবি বুঝে শুনে করিস বোন। আমার মনে হয় না ওই হারামি নিলয় এত সহজে হার মানবে। একদম ঠিক বলছো বেবি। হুট করে নিলয়ের এমন কথায় নেহা আর রিমি ভয়ে কেঁপে উঠল। দুই বোনের নজর দরজার দিকে যেতেই দেখলো নিলয় দরজার চৌকাঠের সাথে হেলান দিয়েছে আর কফিতে চুমুক দিচ্ছে। নেহার বুকের মাঝে কেমন যেন একটা আতঙ্ক বয়ে যাচ্ছে। নেহা মনে মনে ভাবলো, নিলয় আবার আমাদের সব প্ল্যান শুনে ফেললো না তো? কি কি ঠিক বলেছি? নিলয় এসে রিমি আর নেহার চারিপাশে কফিতে চুমুক দিতে দিতে 2-3 বার চক্কর দিয়ে রিমির টমেটোর মতো গাল দুটোকে টেনে বলল, শালিকা, তোমার আপু একদম ঠিক বলছে। ভিলেন জগতের বেতাজ বাদশা আমি, আর এই মাইন্ড গেমারের প্রেমের ফাঁদে যে তোমার বোনকে পা দিতেই হবে। জিজু, তুমি কখন আসলে? এই মাত্রই খেয়াল করলাম আমাকে নিয়ে কথা হচ্ছে, তাই চলে আসলাম। রিমি মনে মনে বলল, বাঁচলাম বাবা,
ভেবেছিলাম তুমি সব শুনে ফেলেছো। এদিকে নেহার এমন করুণ অবস্থা দেখে নিলয় নেহাকে একটা চোখ মারল। নেহা বড় বড় চোখ করে নিলয়কে একটা ভেঙচি দিয়ে বলল, এই নেহার ভালোবাসা এতটাও সস্তা না যে যাকে তাকে দিয়ে দেবে। আর সবচেয়ে বড় কথা, তোকে তো ভালোবাসবই না। রিমির সামনে নিলয় নেহার মুখে তার নামে খারাপ ব্যবহার আশা করেনি। হঠাৎ নিলয় তার হাত টেনে একটা হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে নেহার হাত দুটোকে নিলয় তার বাম হাত দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। নেহা তার পুরো শক্তি দিয়েও নিলয়ের হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না, বারবার ব্যর্থ হলো। ছেড়ে দে বলছি। দেখ নিলয়, একদম আমার সাথে অসভ্যের মতো কাজ করবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবো না। অনেক তেল জমেছে তোমার, ছাড় পেয়ে পেয়ে অনেক বেড়ে গেছো তুমি। রিমি সামনে এগোতেই নিলয় তার আঙুলের ইশারায় রিমিকে পিছিয়ে যেতে বলল। রিমিও তার আগের স্থানে চলে গেল, চুপ করে বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ল। নিলয় নেহার চুলের মুঠিতে ডান হাত দিয়ে চেপে ধরেই নেহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ইস, নেহা নিলয়ের এমন রোমান্টিকতা দেখে লজ্জায় রিমি তার দুই হাত দিয়ে দুটো চোখ ঢেকে নিল। এদিকে নিলয় যেন আরো নেহার ঘরে চলে যাচ্ছে। নেহা ছাড়ানোর জন্য যতই জোরে চেষ্টা করছে ততই জোরে নিলয় নেহাকে চেপে ধরে প্রাণ ভরে নেহার মাঝে ডুবে যাচ্ছে। অন্যদিকে রাকেশ, সাব্বির আর রায়হান নিলয়ের সিক্রেট বেসের একটা বন্ধ রুমের ভিতরে একদম যীশু খ্রিস্টের মূর্তির মতো স্টাইলে বেঁধে রাখা হয়েছে। আচ্ছা অর্ক, আজকে কোনটা দিয়ে মারা যায় বলতো? সেলাই রেঞ্জ, গরম লোহার রড, নাকি ক্রিকেট ব্যাট? মাসুম, অর্ক আর সিয়াম তিনজনে একটা করে আগুনে লোহার রডের মাথা গরম করা হচ্ছে। এমন তিনটে রড দিয়ে ইচ্ছে মতো তিনজনকে কিছুক্ষণ মারলো। ওদের চিৎকারের শব্দে পুরো রুমটা কেঁপে উঠছে। বল তোদের প্ল্যানটা কি বল। এদিকে আহাদ, মাসুম, অর্ক আর সিয়ামের ঠিক 6 হাতের পিছনে একটা দামি চেয়ারে বসের মতো পায়ের উপর পা তুলে বসে আছে। আহাদের ডান হাতে একটা বিরাট M41 শার্প শুটার গান। মাসুম, অর্ক, সিয়াম আবারও যেই না মারতে যাবে তখনই আহ, আর মারিস না তোরা, বেচারা তো মারা যাবে। এত অত্যাচার করলে যে এরা মরেও শান্তি পাবে না রে। আমি জানতাম না তোমার মন এত ভালো। আহাদ উঠে একদম সাব্বিরের সামনে এসে দাঁড়ালো। আহাদ সাব্বিরের থুতনিতে ঝাঁকুনি দিয়ে বলল, আহা, দেখ তোরা চান্দুটাকে কত কিউট লাগছে। ধন্যবাদ দেওয়া তো কিছু নেই বাবা, সোজা সবটা হলো তোদের প্ল্যানটা আমাদের বলে দে, আর ভাইয়ের পিছনে লাগা ছেড়ে দে, তাহলে তোদেরকে মাফ করলেও করতে পারি। সাব্বির, ভুলেও বলবি না। আহাদ শুট করলো, সাথে সাথে রাকেশের মাথায় বলের মতো একটা ফুটো করে দিল। এখনো বলবি না সাব্বির? সোনামণি, তোমার ওদের সামনে বলতে ভয় লাগছে বুঝি? আচ্ছা, আমার কানে কানে বলো। বল বলছি। আহাদের ঝাড়ি খেয়ে সাব্বির একদম ভয়ে চুপসে গেছে। অর্ক, মাসুম আর সিয়াম আহাদের রাগ দেখে তো অবাক। সাব্বির, তার মানে তুই বলবি না তো? ডিসকাউন্ট গুলির শব্দ। সাব্বির তার চোখগুলোকে খুলে ভয়ে ভয়ে বাঁ পাশের দিকে তাকায়। রায়হানের মাথার বাম খুলি ফুটো করে দিয়ে মাথার ঘিলু বেয়ে বেয়ে পড়ছে। প্লিজ ভাই, আমাকে মারবেন না, আমি বলছি, সব খুলে বলছি। আহাদ একটা মুচকি হাসি দিয়েই তার চেয়ারে গিয়ে বসে পড়ল। এদিকে নেহা নিলয়ের শক্তির সাথে না পেরে নেহা কিসের রেসপন্স করতে লাগলো। ওরা ভালোবাসায় মগ্ন এমন সময় নিলয়ের ফোনের রিংটা আচমকা বেজে উঠল। রিংয়ের শব্দে নিলয়ের ঘোর কেটে যাওয়ার সাথে সাথেই নিলয় নেহাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নেহা এদিকে দীর্ঘশ্বাস ফেলে খাটের উপরে বসে পড়ল।
রিমিও তার বোনের পাশে বসে পড়ল। এদিকে নিলয় বাড়ির হল রুমে এসে মোবাইলটা চেক করতেই খেয়াল করলো আদনান সাহেবের মিস কল। নিলয় সাথে সাথে কল ব্যাক করার সাথে সাথেই কল রিসিভ হয়ে গেল। নিলয়, আমাদের ডিলটার কাজ কত দূর? 10 লাখ গ্যাস সিলিন্ডার, 5000 টন তেল, 200 ট্রাক ড্রাগস, 20 ট্রাক ওয়েপেন এবং 1 শিপ গোল্ড, মোট 5000 কোটি টাকার ডিল। আরে শ্বশুর মশাই, একদম টেনশন নেবেন না, সব কাজ কমপ্লিট। এখন শুধু সময়ের অপেক্ষা, তারপর মালের সাথে আপনাকে উপরে পাঠিয়ে দিব। হোয়াট? কি বলতে চাচ্ছ? মানে হলো মালগুলো সাপ্লাই হলে তো আমরা অনেক ধনী হয়ে যাব, তখন আপনি তো উপরে উঠে যাবেন, সেটাই আর কি। আর মাত্র একদিন পরে রকি আসবে, ওর সাথে কিন্তু তোমাকে ডিল করতে হবে, মনে থাকে যেন। নীলা এই কথা বলেই কলটা কেটে দিল আর একটা ডেভিল মার্কা মুচকি হাসি দিয়ে হল রুম থেকে বেরিয়ে গেল। এদিকে অর্ক, মাসুম, সিয়াম তিনজনেই তাদের সুপার বাইক নিয়ে আহাদের সুপার কারের সামনে লাইন দিয়ে যাচ্ছে। হঠাৎ মাসুমের বাইকের লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। ওই অর্ক, শিয়াম, বাইক থামা। দেখ, মনে হয় ওর আবারও হিসু পেয়েছে। এটা মজার সময় না, একবার লুকিং গ্লাসে পিছনে দেখো। কেন, তোর কোন বউ? আহাদ ভাইয়ের গাড়ি করে গেল। ওরা তিনজনেই বাইকের লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখে যে পিছনে আহাদের গাড়ি নেই। ওরা তাড়াহুড়ো করে বাইকের ব্রেক কষলো। আহাদ ভাই কোথায় গেল? আরে কেউ তাড়াতাড়ি ফোন করে দেখ। আহাদ ভাই কোথায় গেল? আহাদ ভাইয়ের কোনো বিপদ হলো না তো? কি জবাব দেব আমি নিলয় ভাইকে? এদিকে নেহা রান্নাঘরে রিমির পছন্দের ডিশ রান্না করছে। এমন সময় ছুরিতে হাত লেগে ওর কনিষ্ঠ আঙুলটি খুব বাজে ভাবে কেটে গেল। হায় আল্লাহ, আম্মু। এ কি, তোমার এমন বাজেভাবে আঙ্গুল কাটলো কিভাবে? নিলয় কিচেনে পানি খাওয়ার জন্য এসেছিল। নেহার খারাপ অবস্থা দেখে নিলয় হুট করে নেহার হাতটা নিজের মুখে পুরে নিল। বোকা মেয়ে কোথাকার, এত বড় হয়ে গেছো তবু বাচ্চা মার গেল না? কি দরকার ছিল নিজের হাত নষ্ট করে রান্না করার? দেখো এখন হাত কেটে কাটছে। একটু দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। নেহা শুধু অপলক দৃষ্টিতে নিলয়ের কর্মকাণ্ড দেখছে। নিলয় কিভাবে তার হাতটা কাটা দেখে পাগলের মতো করছে। নিলয় দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্সটি এনে নেহার আঙুলে ব্যান্ডেজ করে দিল। নিলয় খেয়াল করলো নেহা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি চেয়ে চেয়ে বোকার মতো আমাকে কি দেখছো? আরেকবার যদি রান্না করতে একটু অমনস্ক হয়ে নিজের কোনো ক্ষতি করো, তাহলে ঠাটিয়ে চল লাগিয়ে দিব। যত সব পাগলি। নেহার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। নিলয়ের ঝাড়িতে নেহার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। জানোই তো মেয়েরা আবার ছিঁচ কাঁদনে। নেহার এমন জল টলমল করতে থাকা কিউট মুখটা দেখে নিলয় ফিক করে হেসে দিল। তারপর জড়িয়ে ধরে নেহার কপালে একটা কিস করলো। নিলয় এক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে নেহাকে একটা চোখ টিপ মারল। নিলয়ের এমন বাচ্চামো স্বভাব দেখে নেহাও ফিক করে হেসে দিল। নেহার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তে চাইছে বারবার, কিন্তু নেহা মনে পড়তে দিচ্ছে না। অন্যদিকে সন্ধ্যাবেলায় আহাদ রুমে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছে। এমন সময় হঠাৎ রিমির আগমন। হঠাৎ আহাদের হাত থেকে মোবাইলটা ছো মেরে কেড়ে নেয় রিমি। আহাদ মাথা তুলে দেখে রিমি। এই যে বিয়ান সাহেবা, এটা কি হলো? কি হয়েছে দেখতে চাও জানো? এই কথা বলে রিমি মোবাইলটা খাটের অন্য পাশে ছুঁড়ে মারল। আহাদ তার মোবাইলটা ছো মেরে সেখান থেকে নিয়ে নিল। এটা দেখে রিমি আবারও আহাদের হাত থেকে জোর করে মোবাইলটা কেড়ে নিয়ে টেবিলের উপরে ফেলে দিল আর সাথে সাথেই আহাদকে চেপে ধরে তার বুকের উপরে চড়ে বসলো। কি
খালি ম্যামে করে যাচ্ছ। আসো, একটা কিস দাও না গো বেবি। ম্যাম এসব কি করছেন? আমার কেমন যেন লাগছে। ম্যাম প্লিজ আমার উপর থেকে উঠুন। ম্যাম না, তোমার বউ হব আমি, বউ। হঠাৎ রিমি আহাদের ডান হাতের উপরে নিজের অর্ণাটা দিয়ে একটা গিট্টু দিয়ে দিল। লিপস্টিক আর চোখের কাজল আহাদের বাঁ হাত দিয়ে মুছিয়ে দিল। আহাদের শার্টের উপরে লাল গোলাপি ঠোঁট দিয়ে দুটো তিনটে কিস করে লিপস্টিকের দাগে ভরিয়ে দিল। আহাদ আর সহ্য করতে না পেরে একটা চড় মেরে রিমিকে গায়ের উপর থেকে ফেলে দিল। তোর এত বড় সাহস, তুই ফাহারিমার জান্নাত রিমির গায়ে হাত তুলেছিস, তাই না? দাঁড়া, এইবার তুই মজা বুঝবি। হেল্প হেল্প, কেউ আছো? বাঁচাও, নিলয় ভাইয়া বাঁচাও, দেখো হাত আমাকে জোর করে। ম্যাম আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে এভাবে ফাঁসাবেন না প্লিজ। আজকে তোকে এইবারই ছাড়তেই হবে। হেল্প, কে কোথায় আছো, বাঁচাও। এদিকে আহাদের অবস্থা টাইট। চিৎকার শুনে নিলয় সহ বাড়ির সবাই হাজির। একটু দরজা ধাক্কা দিতেই পরে রিমি গিয়ে দরজাটা খুলে দিল আর এক দৌড়ে নেহাকে জড়িয়ে ধরল। রিমি, কি হয়েছে বোন? এমন করছিস কেন? আর তুই আহাদের রুমে দরজা লাগিয়ে কি করছিলি? আপু, আপু, আহাত আমাকে কুপ্রস্তাব দেয়। আমি যখন তার প্রস্তাবে রাজি হচ্ছিলাম না, তখন আহাত আমাকে জোর করে ধর্ষণ করে। আহাদের বাম চোখ দিয়ে এক ফোঁটা জল বের হতেই আহাদ সেটাকে মুছে নিল। এদিকে নিলয় সবকিছু কথা শুনে আর হাসি দেখে তার মাথা গরম হয়ে গেল। সে যেই না আহাদকে মারতে যাবে অমনি আহাদ সেখান থেকে সরে যায় আর নিলয়ের মার ফসকে যায়। এদিকে আহাদ তার খাটের উপরে বসে আবারও খিলখিল করে হাসি দেয়। আহাদের হাসি দেখে সবাই অবাক। জানতাম এমন কিছু একটা হতে পারে, তাই নিজের সেফটির জন্য রিমির সাথে ফোন কাড়াকাড়ির সময় ভয়েস রেকর্ডারটা অন করে রেখেছিলাম। আহাদ এতক্ষণ যে ভয়েসটা রেকর্ড করছিল সেটা আহাদ প্লে করেই ভয়েসটার মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে গেল। নিলয় রেকর্ডিংটা শুনে রেগে রুম থেকে ড্রেসিং রুমে গায়ে একটা ঘুষি মেরে চলে যায়। নিলয়ের ঘুষিতে ড্রেসিং টেবিল মার্ডার হওয়া অলরেডি শেষ। নেহা রিমির গালে কষি একটা চড় দিল। ছি রিমি, তোকে আমি ওর বিরুদ্ধে যেতে বলেছি বলে তুই এতটা নিচে নামবি যে নিজের ইজ্জত নিয়ে খেলা করবি? ছি। এই কথা বলে যেই না নেহা আবারও রিমিকে একটা চড় মারবে অমনি রিমির সামনে আহাদ চলে আসে আর নেহার হাত ধরে ফেলে। ভাবি, ভুল মানুষের দ্বারাই হয়। আমি ম্যামকে মাফ করে দিয়েছি, বাচ্চা মেয়ে ভেবে আপনিও ম্যামকে মাফ করে দিয়েন। এই কথা বলে রিমির দিকে তাকিয়ে আহাদ একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। নেহা একটা ভেঙচি দিয়ে চলে যায়। রিমিও কান্না করতে করতে তার রুমে চলে যায়। সেদিনের মতো নিলয়, আহাদ, রিমি, নেহা খাবার খেলো না। এখন রাত 2টো বাজে। রিমির চোখে ঘুম নেই, বারবার এপাশ ওপাশ করছে। রিমি মনে মনে ভাবছে, কেন 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 রিমি করলে তুই এমনটা? রিমি, আজ তোর ভুলের জন্য তোর মান সম্মান তো গেলই, সঙ্গে তোর প্রিয় মানুষগুলো তোর থেকে দূরে চলে গেল। হঠাৎ করে গানের শব্দ পেল। সেই শব্দ অনুসরণ করতে করতে রিমি ছাদে চলে আসে। হঠাৎ সে সামনে তাকিয়ে খেয়াল করে চাঁদের দিকে মুখ করে দোলনায় ঝুলতে ঝুলতে আহাদ আরমান আলিফের গান বেঈমান গিটারের সুরে গান গাইছে। গানটা যখনই মাঝপথে তখন রিমির চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়ল। আহাদ গানটা শেষ করে তার চোখটা বাম হাত দিয়ে মুছে একটা সিগারেট ধরালো। আহাদের কষ্টগুলো সিগারেটের ধোঁয়ায় উড়ে যাচ্ছে। এমন সময় অনুভব করলো তার পিছন থেকে কে একজন তাকে জড়িয়ে ধরে কান্না করছে। আহাদ থতমত খেয়ে এক লাফে উঠে দাঁড়ালো, গানটা বের করলো, রিমির দিকে তাক করলো। কে কে আমাকে জড়িয়ে ধরেছিল? রিমি তার মুখটা আহাদের দিকে ফিরিয়ে উঁচু করতেই
চাঁদের আলোয় রিমির মুখটা জলজল করে উঠল। রিমিকে দেখা মাত্রই আহাদ আলতো করে গানটা তার কোমরে গুঁজে নিল, আর সাথে সাথে এক দৌড়ে রিমি আহাদের বুকে নিজেকে জড়িয়ে নিল। সরি আহাদ, ভালোবাসো আমায়? খুব খুব খুব, নিজের থেকেও বেশি, যেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না। আমি কেন বিশ্বাস করব? প্লিজ আহাদ, একবারের জন্য হলেও আমায় বিশ্বাস করে দেখো। যখন সেন্ট্রাল জেলে তোমাকে প্রথমবারের মতো দেখি, তখনই তোমাকে ভালো লাগতে শুরু করে, কিন্তু তখন তুমি একটা ক্রিমিনাল ছিলে বলে আমি চেয়েও নিজেকে তোমার প্রতি আকৃষ্ট হতে দেইনি। তোমার কি মনে হয় আমি কেন শুধু তোমার সাথে এই জঘন্য কাজটা করলাম, তাও আবার শুধুমাত্র তোমারই সাথে? কেন? ভালোবাসি তাই। ভেবেছিলাম এই কাজটা করলে নিলয় ভাইয়া তোমাকে তার দল থেকে বের করে দিবে, আর তখন আমি তোমাকে বিয়ের মাধ্যমে নিজের করে এই কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসব। আহাদ, তুমি কেন বুঝতে চাইছো না এই কাজে পদে পদে জীবন হারানোর ভয়? আহাদ, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ওয়াদা করো এই কাজ ছেড়ে দিবে। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। এই কথা শুনেই আহাদ রিমির সামনে থেকে সরে গিয়ে একটু সামনে চলে আসে। যেই কাজের জন্য 12টা বছর জেল খাটলাম, সেই কাজটা কি এত সহজেই ছেড়ে দেব? আর হ্যাঁ, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করতে, সেটাকে ইউজ করে ব্ল্যাকমেল করতে না। যেই না আহাদ হাঁটতে ধরলো, অমনি রিমি এক দৌড়ে আহাদের পিছন থেকে জড়িয়ে ধরলো। অনেক ভালোবাসি কলিজা, কখনো আমায় ছেড়ে যাবে না তো? কথা দাও। কথাটা শুনেই আহাদ মুচকি হেসে দিল। রিমিকে ছাড়িয়ে তার সামনে বাঁ হাঁটু কেটে বসে পড়ল। হবে কি এই পাগলের পাগলে? নিজের ভালোবাসা দিয়ে কি এই অগোছালো জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেবে কি তুমি? অনেক ভালোবাসি প্রিয়, কখনো ছেড়ে যাব না, এটা আহাদ আফ্রিদির ওয়াদা। আই লাভ ইউ রিমি। আই লাভ ইউ টু, আই রিয়েলি লাভ ইউ পাগল। আহাদ তার হাতটা রিমির হাতের দিকে বাড়িয়ে দিল। রিমি সেই হাতটা টেনে তুলে আহাদকে থপ করে জড়িয়ে ধরল। অন্যদিকে নেহার চোখে সূর্যি মামার রশ্মি পড়তেই নেহার ঘুম ভাঙল, আর ঘুম ভাঙতেই নেহার চোখ পিংপং বলের মতো হয়ে গেল, কারণ পুরো রুমটা গোলাপ দিয়ে সাজানো। রিমি দেয়ালের একপাশে নজর পড়তেই দেখলো সেখানে কালো, হলুদ আর গোলাপি রঙের লাভ করা, আর সেখানে লেখা হ্যাপি বার্থডে মাই ডিয়ার নেহা অ্যান্ড লাভ ইউ। নেহা ধপ করে উঠে বসবে, হঠাৎ সেই সময় খেয়াল করলো তার হাতে একটা চিকন সুতো। নেহা জোর করে টান দিতেই নেহার উপরে গোলাপের বৃষ্টি হতে লাগলো। নেহার চোখ ছলছল করে উঠেছে। জীবনে কেউ তাকে কখনো এত বড় সারপ্রাইজ দেয়নি। নেহার মন চাইছে যে তাকে এই সারপ্রাইজটা দিয়েছে তাকে যদি সে সামনে পায় এক্ষুনি ভালোবাসি বলে দিবে। নেহা বসে বসে চিন্তা করছে, এমন সময় রুমের দরজা ঠেলে নিলয় প্রবেশ করে। নেহার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। নিলয়কে আজকে অনেক স্মার্ট লাগছে, প্লাস অনেক খুশিও। জীবনে কত কত মেয়ের পাল্লায় পড়েছি, কিন্তু তাদের কাউকে তেমন ভালোবেসে উঠতে পারিনি। কিন্তু সেদিন যখন তোমাকে রাতের আধারে প্রথম দেখি, তখন তোমাকে ভালো লেগে যায়। তাই তো সেদিন বাসায় নিয়ে আসি, আর সেই ভালো লাগায় থেকে আজ ভালোবাসা। আই লাভ ইউ নেহা, ডু ইউ লাভ মি? একবার নিজের ব্রেন দিয়ে নয় বরং মন থেকে ভাবো। কথা দিচ্ছি কখনো চোখের জল মাটিতে গড়াতে দিব না। নিলয় কথাগুলো শেষ করার আগেই সাথে সাথে তার গালে কষি একটা চর বসিয়ে দিল নেহা। নিলয় শুধু অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নিলয়ের চোখের জল এখন আর বাঁধ মানতে নারাজ। কি পেয়েছিস কি তুই আমার? খেলার পুতুল আমি? যখন মন চায় কিস করবি, যখন মন চায় আমার সাথে নাটক করবি, আর আমি তোর নাটক দেখে রাজি হয়ে যাব। ভুলে যাস না, 2 টাকার ভিলেন তুই। একজন পুলিশ আর ভিলেনের কখনোই মিল হতে পারে না। এই কথা বলে নেহা উঠে চলে যায়। নিলয় আর থাকতে পারলো না, তার চোখ দিয়ে 2-3 ফোঁটা জল গড়িয়ে পড়ল।
নিলয় তার হাতে থাকা ফুলের গুচ্ছটা ছুঁড়ে ফেলে দেয়, ডান পায়ের পাশে গিয়ে পড়ে। আমার ভালোবাসাটাকে এইভাবে ফিরিয়ে দিয়ে তুই ঠিক করলি না, এর জন্য তোকে অনেক বড় মাসুল দিতে হবে। অন্যদিকে আজ নেহার জন্মদিন বলে রিমি নেহার সকল প্রিয় ডিশ রান্না করছে। নেহা যখন নিচে আসে দেখে তার সকল প্রিয় খাবার। আহাদ, অর্ক, মাসুম, সিয়ামকে রিমি সার্ভ করছে। এমন সময় নেহা নিচে আসায় রিমি তাকে জড়িয়ে ধরে খেতে বসতে জোর করে। আর নেহাও চিন্তা করে নিলয়ের জন্য কেন সে খাবে না। সেও রাগের বশে নিলয়কে জেলেস ফিল করানোর জন্য খেতে বসে পড়ল। কিছুক্ষণ পর নিলয় নিচে নেমে দেখে যে নেহা তাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। উফ রিমি, খাবারগুলো সেই টেস্ট হয়েছে। অনেক ধন্যবাদ তোকে বোন, এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি তো শুধু রান্না করেছি, নিলয় ভাইয়া তো সেই ফজরের পরেই বাজার এনে আমাকে দেয়। আর এসব সাজানো গোছানো প্ল্যান ও কাজও নিলয় ভাইয়াই করেছে, আমরা শুধু তার কাজে একটু হেল্প করেছি। হঠাৎ আহাত খেয়াল করে নিলয় সিঁড়ির উপরে দাঁড়িয়ে। নিলয়ের চোখগুলো অগ্নিবর্ণ ধারণ করে আছে আর গালে 5টা আঙুলের দাগ। নিলয়ের চোখে অস্পষ্ট পানি দেখতে পাচ্ছে আহাত। রিমি যেই না নিলয়কে কিছু বলতে যাবে তখনই আহাত রিমির হাত টেনে ধরে তার মাথাটা ঝুঁকিয়ে তাকে বলে নিলয়ের কাছে না যেতে। নিলয় ওই স্থান ত্যাগ করে চলে যায়। মাসুম, অর্ক, সিয়াম ফিসফিস করছে। কিছু বুঝতে পারলি না তোরা? ডাল মে কুছ না, পুরা ডালটাই কালা মনে হচ্ছে। সকলের খাবার শেষ করে যে যার মতো কাজে চলে যায়। এদিকে নেহা তার রুমে মন খারাপ করে বসে আছে। এখন কেন যেন তার কাছে সবকিছু খারাপ লাগছে। আজ সকালে নিলয়ের সাথে এতটা খারাপ ব্যবহার না করলেই বোধহয় ভালো হতো। বেচারা এত কষ্ট করে আমার জন্য সারপ্রাইজ রেডি করলো, আর আমি কিনা তাকে বিনিময়ে চড় দিলাম। এখন আর মন খারাপ করে কি লাভ? যখন বোঝা উচিত ছিল তখন শুধু অবহেলা করেছেন। আচমকা আহাদের এমন কথা শুনে নেহা থতমত খেয়ে গেল। নিজেকে ঠিকঠাক করে দরজা দিকে তাকালো। আহাদ দরজার সাথে তার বাম কাঁধ হেলিয়ে দাঁড়িয়ে আছে, আর আহাদের ডান হাত হাসি মুখে জড়িয়ে ধরেছে রিমি। রিমি গিয়ে নেহার পাশে বসলো। আপু, যা হয়েছে সব ভুলে যা, সব নতুন করে শুরু কর। এখন নিলয় তোর হাজবেন্ড। আমার জানা মতে সে একজন ভিলেন হলেও তার মনটা কিন্তু অনেক নরম। আর তুই ভেবে দেখ, সেদিন যখন তুই তোর স্টাফদের দিয়ে তোর ধর্ষণের অ্যাক্টিংটা করলি, নিলয় তো সেটা জানতো না। যদি সে তোকে সত্যি সত্যি সেদিন কিছু করে ফেলতো, তোর মনে হয় কোনো ভিলেন তোর মতো একটা মেয়েকে ভালোবাসি ভালোবাসি বলে পিছনে পড়ে থাকবে? অন্য কেউ হলে তো তোকে ধর্ষণ করে, খুন করে, বস্তা করে রাস্তায় ফেলে দিয়ে আসতো। ভাবি, বিষয়টা একটু ভেবে দেখবেন। আসলে কি আপনি সঠিক? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকে পড়েই খুনি হয়নি। আমাদের পরিস্থিতি এমন হতে বাধ্য করেছে। আমরাও মানুষ, আমাদের বুকের বাম পাশেও না একটা হৃদয় আছে, হয়তো কারোর পাথরের বা কারো নারকেলের ভেতরের অংশের মতো। আসি। এই কথা বলে রিমি হাত ধরে আহাদের সেখান থেকে চলে যায়। বাহিরে এসে তারা, বাহ বেবি, ডোজটা মনে হয় ভালোই কাজে লেগেছে। এখন দেখবে ভাবির মনে ভালো লাগার ঝড় শুরু হবে, আর যখন ঝড়টা থামবে তখন সেটা ভালোবাসায় পরিণত হবেই হবে। রিমি আর আহাদ আহাদের রুমে চলে আসে। আহা, রসমালাই খাবো। খাও গিয়ে, দেখো ফ্রিজে আছে, না থাকলে অর্ককে বলো এনে দিবে। দ্যাট, এটা বলেই আহাদকে খাটের উপরে ফেলে দিয়ে বুকের উপরে শুয়ে পড়ল রিমি। রিমি তার ঠোঁট এগিয়ে নিয়ে যাচ্ছে আহাদের গোলাপি ঠোঁটের দিকে। দেখো রিমি, এসব কিন্তু বিয়ের আগে ভালো না। রিমি কিছু না শুনেই আহাদের ঠোঁটের মাঝে তার লাল গোলাপি ঠোঁট দুটো ডুবিয়ে দিয়ে প্রাণ ভরে চুষতে লাগলো। এদিকে আহাদের কথাগুলো বারবার নেহার কানে বাজছে। আমাদেরও হৃদয় আছে, আমরা মায়ের পেট থেকেই খুনি হয়ে জন্মাইনি। পরিস্থিতি আমাদের এমনটা হতে বাধ্য করেছে।
তার মানে কি নিলয়েরও কোনো একটা গল্প আছে? না, না হলে তো আহাদ এমন করে কথা বলতো না। না, এখন নিলয় বাসায় নেই, এটাই সুযোগ। নিলয়ের রুমটাকে পুরো ঝেড়ে ফেলতে হবে, দেখি কি প্রমাণ হাতে আসে। নেহা আর কোনো কথা না ভেবেই কাজে লেগে পড়ল। 8 ঘন্টা খোঁজাখুঁজির পরে ওয়ার্ড্রোবের উপরে একটা বড় ছবি পেল। সেখানে দেখা যাচ্ছে নেহার বাবা মা, আরো 2 জন লোক আর 2 জন মহিলা, আর একটা 5 বছরের ছেলে প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, আর ছেলেটার হাত ধরে নেহা দাঁড়িয়ে আছে, আর ছেলেটার ডান হাতের পাশে আরেকটা ছেলে মাটিতে বসে আঙুল চুষছে, আর নেহার বাবার কোলে টুয়ালেতে মোড়ানো একটা বাচ্চা। এই ছবি এখানে কিভাবে? এই ছবিটা তো আমি হারিয়ে ফেলেছিলাম। এটার একটা কপি আমার কাছে ছিল, আর আরেকটা কপি ছিল শুধু আবির কাছে। এই তো আমার আবির, আমার ভালোবাসা। ছোটবেলা থেকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, এটাতেই আমার আবির। ছোটবেলা থেকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, এটা তো আমার সেই আবির। এই তো আমার আবিরের ডান পাশের ভুরুটার উপরে একটা ছোট্ট তিল আছে। নেহা ধপ করে ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল এই ভ্রুর উপরে তিলটা তো নিলয়েরও আছে। নেহা এক দৌড়ে খাটের ওপাশে টেবিল ল্যাম্পের সাথে রাখা নিলয়ের ছবিটা নিয়ে দেখতে লাগলো। ছবিটা দেখা মাত্রই নেহার বুকটা ধপ করে উঠল। নেহা নিলয়ের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে করতে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ল। অন্যদিকে নিলয় তার প্রিয় পুকুর পাড়ে এসেছে। সে গাড়ির উপরে চড়ে বসে আছে, আর একটার পর একটা সিগারেটের ধোঁয়া আচ্ছন্ন করে রাখছে নিজেকে। নিলয়ের এখন মনে হচ্ছে নেহা তার বুকের উপরে একটা বিশাল বড় পাহাড় চাপিয়ে দিয়েছে। কতদিন আর এভাবে নিজের জীবনটাকে কষ্ট দিবে তুমি ভাইয়া? কেন এভাবে নিজের ভালোবাসায় গড়ে তোলা রাজ্যটাকে এভাবে গলা টিপে শেষ করে দিতে চাইছো? আহাদ গিয়ে নিলয়ের পাশে গাড়ির উপরে চড়ে বসলো, আর একটা সিগারেট ধরিয়ে সেও নিলয়ের সাথে টান দিতে লাগলো। কি করার আছে তুই বল? জীবনে অনেক পাপ করেছি, আর আজ যখন সবকিছু ছেড়ে দিয়ে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি, তখন সেই মানুষটা ভুল বুঝে বারবার আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি ব্যর্থ আহাদ, আমি ব্যর্থ। এই আহাদ যতদিন তার ভাইয়ের সাথে থাকবে ততদিন তার ভাই কখনো হেরে যেতে পারে না। নিলয় কখনোই হাল ছেড়ে দিতে পারে না। নিলয় চোখটা মুছে নিল আর একটা মিথ্যে হাসি দিয়ে বলল, আচ্ছা বাদ দে, বল নেহার প্ল্যানের সম্পর্কে কিছু জানতে পারলি? চলো অতীত থেকে ঘুরে আসি, শুরু করো। আমাদের প্ল্যান ছিল তোমাকে জেল থেকে বের করে আমরা এমন পজিশন করে দেব যেন তুমি জেল থেকে পালিয়ে যেতে পারো, আর আমরা তোমাকে ট্রেস করে প্রমাণ জোগাড় করতে পারি। প্রমাণ জোগাড় করার খুব শখ ছিল তোদের, তাই না? কবর গিয়ে প্রমাণ যত মনে চায় প্রমাণ জোগাড় করে। ডিসকাউন্ট গুলির শব্দ আহাদ সাব্বিরের মাথায় শুট করে দিয়েছে। সাথে সাথে সাব্বিরের লাশ মাটিতে গড়িয়ে পড়ল। আহাদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, গানের নলে একটা ফু দিল। আহাদের জুতোয় সাব্বিরের রক্তের এক ছিটফোঁটা লেগে আছে। আহাদ সাব্বিরের গায়ের শার্ট দিয়ে তার ডান পায়ের জুতোটা ঘষে পরিষ্কার করে নিয়ে সাব্বিরের লাশটা ডিঙিয়ে অন্য পাশে গিয়ে বলল, সিয়াম, মাসুম, অর্ক, লাশগুলোকে মাটি চাপা দিয়ে দে। এবার বর্তমান। এই হলো ঘটনা। হঠাৎ পরিবেশটা কেমন যেন মুগ্ধময় হয়ে গেল। মায়াময় ঘ্রাণযুক্ত বাতাসটা এসে আহাদ আর নিলয়ের মনটাকে শীতল করে দিয়ে যাচ্ছে। নিলয় আর আহাদ চোখ বন্ধ করে পরিবেশটাকে উপভোগ করছে। এমন সময় নিলয়ের মোবাইলের রিংটা বেজে উঠল। নিলয় গাড়ি থেকে নেমে গাড়ির চারিপাশে হাঁটতে হাঁটতে মোবাইল বের করে দেখলো স্বরাষ্ট্রমন্ত্রী আদনান সাহেবের কল। নিলয় ফোনটা রিসিভ করলো। বলুন শ্বশুর মশাই, হঠাৎ বাড়ির জামের কথা মনে পড়লো? নিলয়, এখন মজা করার সময় নেই। রকি ঢাকা সদরঘাটে এসে বসে আছে। সে তোমাকে ছাড়া ডিল করতে নারাজ। তাই এখনই চলে আসো, আর সাথে তোমার ভাই আহাদকে নিয়ে আসিও। তাহলে আহাদের ঘটনা আপনার কানে পর্যন্ত পৌঁছে গেছে?
আচ্ছা, যখন পৌঁছেই গেছে তাহলে নিয়ে আসবো। কথাটা বলেই আদনান সাহেবের মুখের উপর ফোনটা কেটে দিল। কথা বলা শেষ, আদনান সাহেবের মুখের উপর ফোনটা কেটে দিল। আজ সবকিছু শুনছে বিধায় সে গাড়িতে নিলয় পাশের সিটে বসে পড়ল। নিলয় গাড়ি ড্রাইভ করছে, এমন সময় আহাদের মোবাইলে টুং করে একটা মেসেজ আসলো। কিরে আহাদ, 2 দিন হলো ফোন কিনলি আর এখন থেকে মেসেজ, কি ব্যাপার? এদিকে নেহার কান্নার মাঝে হঠাৎ করে চোখ মুছে বলে উঠল, নেহা, এভাবে কান্না করে লাভ নেই। আমাকে নিলয়ের কাছে যেভাবেই হোক যেতে হবে, ক্ষমা চাইতেই হবে তার কাছে। নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি তাকে। নেহা এক দৌড়ে বাড়ির হল রুমের কাছে আসতেই দেখলো অর্ক, মাসুম, সিয়াম রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে। নেহা দৌড়ে এসে মাসুমের সামনে এসে দাঁড়ালো। মাসুম ভাই, প্লিজ বলো নিলয় কোথায়, বলো না, প্লিজ বলো। ভাইকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না? চল অর্ক, সিয়াম। অর্ক আর মাসুম হন হন করে সেখান থেকে চলে গেল। সিয়াম ভাই, তুই তো কিছু বল। তুই তো বুঝতে পারছিস আমার মনের অবস্থা। প্লিজ প্লিজ অন্তত কিছু একটা বল, প্লিজ বল। রাস্তায় অসুস্থ অবস্থায় পড়েছিলাম, অনেক বড় লোক মধ্যবিত্তদের দেখেছি কিভাবে অবহেলা করেছে। সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছে নিলয় ভাই, আমাকে না বরং আমাদের। আর আপনি কিনা 2 দিনে ভাইকে কি চিনলেন না? ভাইয়ের জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর আপনার কি মনে হয় যে মানুষ রাতে থেকে আমার মতো একটা বস্তি ছেলেকে কুড়িয়ে নিয়ে এসে ভরণ পোষণ দিতে পারে, তার মন কতটা বিশাল। যাকগে, আপনার সাথে কথা বলার মতো সময় নষ্ট করব না, আসি। এই কথা বলেই সিয়াম সেখান থেকে চলে গেল। নেহার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। না, এইভাবে কান্না করলে চলবে না। আমার এখন ওদের ফলো করা উচিত। নিশ্চয়ই ওরা আমার নিলয়ের কাছেই যাচ্ছে। নেহা দৌড়ে গিয়ে পার্কিং থেকে একটা গাড়ি নিয়ে ফলো করতে লাগলো মাসুম, অর্ক, সিয়ামদের। এদিকে নিলয়, আহাদ এসেছে সদরঘাটের অন্য পাশে তাদের সিক্রেট ব্যাংকারে। তাদের সিক্রেট ব্রোকার গাড়ি থেকে নেমেই নিলয় খেয়াল করলো রকি আর আদনান সাহেব সহ কিছু সিকিউরিটি দাঁড়িয়ে আছে। নিলয় আজ সামনে এগিয়ে গেলে তখনই রকি খুশিতে এসে নিলয়কে জড়িয়ে ধরলো। এই নিলয়, আমার কলিজার টুকরো, আমার বেস্ট ফ্রেন্ড, কেমন আছো? ভালো, তোর খবর কি? অন্যদিকে আদনান সাহেব নিলয় আর রকিকে জড়িয়ে ধরা অবস্থায় রকির পিঠের দিক দিয়ে নিলয়ের সাথে হ্যান্ডশেক করলো। তারপর একটু পিছিয়ে এসে আদনান সাহেব আহাদের একটা চোখ মারলো। সেটা ঠিকই নিলয় খেয়াল করেছে। ভাই প্লিজ, আমরা বসে কথা বলি। অবশ্যই। সকলেই গিয়ে সোফায় বসে পড়ল। রকি, তোর সকল মাল শিপ অলরেডি লোড করা আছে। তুই এখন মালগুলো যা ইচ্ছে তাই করতে পারিস। যা লাগবে সেটা বলে দাও আমার কলিজার। টাকা ট্রান্সফারের কাজ ছেড়ে ফেল। আদনান সাহেবের কাছ থেকে নিলয় ল্যাপটপটা ব্যাগ থেকে বের করে রকির কাছে দিতেই রকি টাকা ট্রান্সফার করে দিল। খেলা শেষ নিলয় ভাই। সকলেই উঠে দাঁড়ালো। রকি নিলয়কে জড়িয়ে ধরে কোলাকুলি করে বলল, লাভ ইউ আমার বাঘ। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। খোদা হাফিজ। খোদা হাফিজ। রকি একটু সামনে গিয়ে থেমে গেল। আর আদনান সাহেব এদিকে আঙুল নাচাতে নাচাতে বললেন, আর হ্যাঁ, আমি শুধু নিলয়ের সাথেই ডিল করি। পরের বার থেকে যেন কোনো বুড়ো টুড়ো আমার সময় নষ্ট না করে। এই কথা বলে রকি তার দলবল নিয়ে চলে গেল। এরই মাঝে অর্ক, মাসুম আর সিয়াম এসে হাজির। তারা গিয়ে আহাদের পিছনে দাঁড়ালো। আদনান সাহেব গিয়ে নিলয়কে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন আর হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলেন। নিলয়, তুমি জানো না কতটা বছর আমি শুধু এই ডিলটার অপেক্ষায় করেছি। আদনান সাহেব নিলয়ের কাঁধে হাত দিয়ে হাঁটতে লাগলেন। তোমাকে ছাড়া আমি একদম নিঃস্ব।
যখন তুমি নেহার জন্য এই কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলে, তখন মনে হচ্ছিল আমি শেষ হয়ে যাব। জানি না আমার কতগুলো ডিল যে হাতছাড়া হয়ে গেছে। গুড, তুমি আবারও কাজে ফিরে এসেছো। এই কথা বলে আদনান সাহেব একটু হেঁটে গেলেন আর হঠাৎ করে গানটা বের করে নিলয়ের গায়ে শুট করলেন। গুলি গিয়ে সোজা নিলয়ের ডান কাঁধ বেরিয়ে গেল। নিলয়ের মুখটাতে সাথে সাথেই রাগের আভা ফুটে উঠল। তোর প্রয়োজন আমার শুধু এই ডিলটার জন্যই ছিল। যখন আমি তোকে প্রধানমন্ত্রীকে মারতে বলি, তখন তুই আমার কথা শুনিসনি, উল্টো আমার বিরুদ্ধে চলে গেছিস। তখন আমি ডিসাইড করে নিয়েছিলাম এই ভিলেনের দুনিয়া থেকে টুক করে আকাশে পাঠিয়ে দেব। নিলয় এখন নিশ্চুপ, তার ডান কাঁধ বেয়ে টুকটুক করে রক্ত গড়িয়ে পড়ছে। আমার এমন কুত্তা চাই যে আমার অর্ডারে নাচবে। এমন কুত্তা আমার কোনো দরকার নেই যে আমাকে সুযোগ পেলে কামড়ে দেবে, বুঝলি তুই? মাসুম, অর্ক আর সিয়াম সাথে সাথে আটকে উঠল। আহাদ গিয়ে আদনান সাহেবের সাথে দাঁড়ালো। আসাদ ভাই, এটা তুমি কি করছো? ওই হারামজাদা আমাদের শত্রু, নিলয় ভাইয়েরও শত্রু। তুমি গিয়ে ওই বাইকজোদের সাথে কেন দাঁড়ালে? চুপ, একদম চুপ। বাঁচতে চাইলে চুপ করে থাক। আজ থেকে তোর আস্তানে আহাদ রাজত্ব করবে। গুড বাই। এই কথা বলে আদনান সাহেব যেই না নিলয়ের মাথায় শুট করতে যাবে, অমনি আহাদ এসে আদনান সাহেবের বন্দুকটা ধরে হাতে নিয়ে নিচের দিকে নামিয়ে দিল। বস, আপনি আমাকে নিলয়ের স্থান দিয়েছেন, তো এটাকে মারার অধিকারও আমি চাই। ওর কাজের জন্য আজ আমি এখানে। ওকে, শেষ করে দাও এটাকে। আহাদ ভাই, আপনি এসব কি করছেন? সামান্য পাওয়ারের লোভে আপনি আমার ভাইকে শেষ করে দিতে চলেছেন। আমার প্রথম দিন থেকে ওর পাওয়ারের দিকে নজর ছিল। তোদের মনে আছে হয়তো, সেদিন আমি পুলিশদের খতম করে বাড়িতে ফিরে আসার সময় হঠাৎই তোদের চোখের আড়াল হয়ে গিয়েছিলাম। জানিস আমি কোথায় গিয়েছিলাম? কোথায়? সেদিন অতীতে আহাদ গাড়ি চালাচ্ছিল আর তার সামনের দিকে 3টে বাইকে মাসুম, অর্ক, সিয়াম যাচ্ছিল। হঠাৎ আহাদের মোবাইলে একটা কল আসে। আহাদ দেখলো অপরিচিত নাম্বার। আহাদ তারপর একটু ভেবে কলটা রিসিভ করলো। হ্যালো, আমি রাষ্ট্রমন্ত্রী এবং নিলয়ের বস আদনান বলছি। ও, তো আমাকে কল দেওয়ার কারণ? আমি জানি তুমি নিলয়ের পাওয়ার চাও। যদি সত্যিই চাও তাহলে আমার বাসায় চলে আসো। এখন বর্তমান। এবার বুঝলে আসল ঘটনা? এখন আমার ভাইকে যে মরতে হবে। অর্ক, মাসুম, সিয়ামের আহাদের গার্ডেরা তার মাথায় গান ধরে তাদেরকে বসিয়ে রেখেছে। আহাদ তার কোমর থেকে গানটা বের করে নিলয়ের একদম মাথা বরাবর তাক করলো। তখনই কোথা থেকে যেন নেহা এসে আহাদের পা দুটো জড়িয়ে ধরলো। ভাইয়া, ভাইয়া প্লিজ আমার নিলয়কে মারবেন না। আপনি তো বলেছিলেন আমি আপনার বোনের মতো, তাই বোন হিসাবে আপনার কাছে আমি নিলয়ের প্রাণ ভিক্ষা চাইছি। আহাদ এখনো নিলয়ের দিকে গান তাক করে আছে। আহাদের মন গোলছানো দেখে নেহা দৌড়ে গিয়ে তার পা বরাবর জড়িয়ে ধরলো। বাবা, বাবা, তুমি আহাদকে বলো না যেন আহাদ নিলয়কে না মারে। আমি কথা দিচ্ছি আমি নিলয়কে নিয়ে বহু দূরে চলে যাব, আর কোনোদিন আর নিলয় তোমাদের পথের মাঝে আসবে না। ডিসকাউন্ট গুলির শব্দ। সময়টা যেন থমকে গেছে। নিলয় ধপ করে মাটিতে বসে পড়ল। সাথে সাথে অর্ক, মাসুম, সিয়াম চিৎকার দিয়ে উঠে দৌড়ে নিলয়কে জড়িয়ে ধরল। আহাদ একটা মুচকি হাসি দিল। নেহার যেন নিমেষেই দুনিয়াটা উল্টোপাল্টা হয়ে গেছে। নেহার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার বাবার জুতোর উপরে। আহাদ আর আদনান সাহেব একটা টেবিল মার্কা হাসি দিল। নেহা বসা থেকে উঠে এক দৌড়ে নিলয়ের কাছে গিয়ে তাকে তার বুকের সাথে জড়িয়ে নিল। নিলয়, এই নিলয়, উঠে দেখো, তোমার নেহা তোমার কাছে চলে এসেছে। তুমি বলেছিলে না আমি তোমার কাছে একদিন ভালোবাসার দোহাই নিয়ে আসবো। দেখো
দেখো আমি আমার ভুল বুঝতে পেরেছি। অনেক ভালোবাসি নিলয়, ধরে রাখবো। নেহা নিলয়ের বুকে মাথা গুজে প্রাণ উজাড় করার মতো কান্না করছে। অর্ক, মাসুম, সিয়ামও কান্না করছে। এমন সময় হঠাৎ করে নেহার মাথায় কার যেন হাত আলতো স্পর্শ অনুভব করলো নেহা। নেহা মাথা তুলে নিলয়ের দিকে তাকাতেই নিলয় একটা চোখ টিপ মারলো নেহাকে, আর সঙ্গে সঙ্গে নিলয় কিকআপ জাম্প দিয়ে উঠে দাঁড়ালো। নেহা সহ উপস্থিত সকলেই অবাক হয়ে গেছে। আহাদ! নিলয় তার কপালের উপরে থাকা রক্তটা পুরো মুখে নিল। উপস, সরি। রক্ত হবে না, সস হবে, সস। কি আর বলবো ভাইয়া, ভাবি তো কিছুতেই রাজি হতে চাচ্ছে না, তাই একটু রিয়েলিস্টিক যেন লাগিয়ে সেই হিসেবে জোগাড় করেছি। এসব কি হচ্ছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আব্বে শালার পুত, তুই কিভাবে ভাবলি তোর 2 টাকার অফারের জন্য আমি আমার কলিজার টুকরা আমার বড় ভাইকে ধোকা দিব? আহাদের আঙুলের ইশারায় পেতেই সকল গার্ডেরা আদনান সাহেবের চারিপাশে ঘিরে ধরল। নেহা গিয়ে নিলয়কে জড়িয়ে ধরল। নেহা কান্নার মাঝেও হালকা ফিক করে হেসে উঠল, আর নিলয়ের বুকের মাঝে কিল ঘুষি মারতে লাগলো। তোকে তো আরো ব্যথা দেওয়া উচিত। তুই জানিস না, তোকে আমার চোখের সামনে হারিয়ে যেতে দেখেছি, তখন আমার মনে কেমন ঝড় বয়ে গেছে, কতটা কষ্ট পেয়েছি আমি। এই কথা বলেই নেহা নিলয়ের পায়ের উপরে দাঁড়িয়ে ওর কপালে একটা চুমু দিল। আহা, এখন আবার অ্যাকশন সিনে রোম্যান্স? এসব ড্রামা দেখার সময় আমার নেই। আহাদ, তুমি তো আমার দলে ছিলে, এমনই তো আমাদের ডিল হয়েছিল। তাহলে আদনান সাহেবের গায়ে মারতে এসে ছিটকে 3 হাত দূরে গিয়ে পড়লো। আহাদ গিয়ে আদনান সাহেবের সামনে হাঁটু ভেঙে বসলো। মনে আছে আজ থেকে ঠিক 12 বছর আগের ঘটনা, যখন তুই মাইনুল চাচ্চুর শুধু সামান্য একটা ড্রাইভার ছিলি? এই মাইনুলটা আবার কে? আমি বলছি, এই আমাদের জীবনের সেই গল্প, যে গল্পের জন্য আহাদ 12টা বছর জেল কাটিয়েছে, আর আমি নিজের চাচা চাচির লাশের উপর পাড়া দিয়ে নিলয় দা ভিলেন হয়েছি। মাইনুল হক হলেন আমার বাবা, আহাদের বাবা মা মানে আমার চাচা চাচি, আর আমার বাবা মা সকলে ছিলাম একটা জয়েন্ট ফ্যামিলি। আমার বাবা ছিল তখনকার বর্তমান রাষ্ট্রমন্ত্রী, আর আহাদের বাবা মানে চাচু ছিলেন বিখ্যাত বিজনেসম্যান। খুব সুখ পরিবার ছিল আমাদের। এর মাঝে আদনান সাহেবের পরিবারটা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়, যদিও তিনি ছিলেন আমাদের শুধুমাত্র একজন ড্রাইভার। কিন্তু আমার বাবা কখনো আদনান সাহেবকে পর ভাবেনি। নিজের ভাইয়ের মতো সবসময় আমার বাবা তাকে ট্রিট করেছেন। এর মাঝে নেহার সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব হয়, আর অন্যদিকে আহাদ সবসময় রিমির সাথে থাকতো, বেশি ভালোবাসতো। এমনটা অনেকবার হয়েছে যে রিমি অনেক সময় খেতে না চাইলেও যদি আহাদ খাইয়ে দিত তাহলে রিমি খেতে নিত। কিন্তু রিমি তখন খুব ছোট ছিল আমাদের খুব আদরের। কিন্তু একদিন আমাদের জীবনে ঝড় নেমে আসে। সেদিন ছিল আমার জন্মদিন। নেহাদের পরিবার এসেছিল পার্টিতে। শেষে নেহা আর আমি বসে গল্প করছিলাম, হঠাৎ গুলির শব্দ পুরো বাড়ি কেঁপে উঠল। আমি আর নেহা এক দৌড়ে উপরে উঠতেই আরেকটা গুলির শব্দ, আমাদের পুরো শরীরটা কাঁটা দিয়ে উঠল। সেদিন নেহা ভয়ে আমার হাত জড়িয়ে ধরে রেগেছিল। আমি 2 মিনিট পরে একটু স্বাভাবিক হয়ে বুঝতে পারলাম শব্দটা বাবার রুম দিক থেকেই আসছে। তাই নেহাকে নিয়ে বাবার রুমে যেতেই নেহা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। সেখানে আদনান সাহেব, আমার চাচা চাচি উপস্থিত ছিল, আর ওদের সাথে আহাদের ছিল। আমার চোখ দিয়ে পানি গট গট করে পড়ছিল, কারণ আমার বাবা মায়ের লাশ সেখানে পড়ে আছে, আর আহাদের বাবার হাতে গান। আর আদনান সাহেব আমার বাবা মায়ের লাশের কাছে রক্ত মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছেন। তখন এই কুত্তার বাচ্চা আমাকে বলে যে আমার চাচ্চু নাকি আমার বাবা মাকে সম্পত্তির জন্য খুন করেছে। তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আসল ঘটনাটা
বের করার মতো বুদ্ধি আমার মাঝে ছিল না, তাই আমি টেবিলের উপরে রাখা ফল কাটা ছুরি আমার চাচার পেটে মাঝে ঢুকিয়ে দিই আর একটা ফুলের টব নিয়ে চাচার মাথায় মারি। কথা শেষ হতে না হতে আহাদ গিয়ে আদনান সাহেবের পায়ের উপরে একটা গুলি করলো। নিলয় খেয়াল করলো আহাদের চোখ রক্তবর্ণ ধারণ করেছে, চোখ দিয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। আহ 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 নেহা মা, আমাকে বাঁচা, আহাদের হাত থেকে আমাকে বাঁচা মা। নেহার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে। নেহা যেন আস্তে একটা পাথর হয়ে গেছে। এখন বুঝতেছিস তো মৃত্যু যখন সামনে থাকে তখন ঠিক কেমন অনুভব হয়। আমার বাবা, মা, চাচু, বড় আম্মুকে নিজের চোখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি আমি। তখন বলার কিছুই ছিল না আমার। তখন তুই কি করলি? আমাকে 4 জনের খুনের দায়ে ফাঁসিয়ে আমার জীবনটাকে, আমার সকল স্বপ্নকে এক নিমেষেই শেষ করে দিলি তুই। কি ক্ষতি করেছিলাম আমরা তোর? বল, কেন আমার সুখের পরিবারটাকে শেষ করে দিলি তুই? বল। নিলয় ভাই, তাহলে তুমি জানলে কি করে এসব আদনান সাহেবের প্ল্যান? বলছি আহাতকে তো জেলে পাঠিয়ে দেওয়া হলো। অন্যদিকে আমি অনাথ হয়ে পুরো ভেঙে পড়েছিলাম। তখন এই লোকটা আমাকে সাপোর্ট দেয় আর আমি হয়ে যাই একটা ভিলেন, যেমনটা বেশিরভাগ অনাথ ছেলেদের সাথেই হয়। সে আমাকে ভিলেন জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। তার উপরের এরকম একটা খারাপ মস্তিষ্কের মানুষের সঙ্গে পেলে তো। হ্যাঁ, ঘটনাটা বেশি দিন আগের নয়, আজ থেকে 1 বছর আগে আমি সেই বাড়িতে যাই আমার বাবা মায়ের স্মৃতি সংগ্রহ করতে। যখন রুম পরিষ্কার করছিলাম তখন রুমে একটা হাইড ক্যামেরা আমি খুঁজে পাই। ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেটার ভিতরে মেমোরি কার্ডটা সুরক্ষিত ছিল। আমি সেদিনে ফুটেজটা দেখা মাত্রই আমার দুনিয়া যেন উলটপালট হয়ে যায়, কারণ সেখানে দেখি নিহার বাবা আমার বাবা মাকে গুলি করে। গুলির শব্দে চাচা চাচি আর আহাত দৌড়ে আসে আর নিহার বাবার সাথে ধস্তাধস্তি হয় আর চাচ্ছু গানটা কেড়ে নেয়। আর তখনই আমি এসে পড়ি। অনেক হয়েছে, আর না। এদিকে নিলয়কে থামিয়ে আহাত কথাটা বলে ওঠে। আহাত তার পায়ের উপর থেকে আসল গানটা বের করে আদনান সাহেবের মাথায় ঠেকালো। তোর লোভের কারণে একটা হাসি খুশি পরিবার ধ্বংস হয়ে গেছে, তোকে তো এবার মরতেই হবে। আদনান সাহেবকে আহাত যেই না গুলি করবে তখনই কোথা থেকে যেন একটা বুলেট এসে আহাদের হাতের একটু উপরে লাগলো। সাথে সাথেই আহাদের হাত থেকে গানটা পড়ে গেল। আহাত ধপ করে 2 পা পিছিয়ে সরে মাটিতে 2 হাঁটু গেড়ে বসে পড়ল। নিলয় সহ উপস্থিত সকলেই আটকে উঠল। নিলয় তার গানটা বের করে যেই না শুট করবে অমনি দেখলো রিমি দাঁড়িয়ে আছে আর তার হাতেই গান থেকে হালকা ধোঁয়া বের হওয়া দেখা যাচ্ছে। রিমি দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা বাবা, দেখো তোমার মেয়ে এসে গেছে, এখন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এ কি অবস্থা হয়েছে তোমার? রিমি, মা তুই আহাতকে মেরে ফেল মা, না হলে ও আমায় মেরে ফেলবে। কিছু একটা কর, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। রিমির চোখ দিয়ে জল ছলছল করছে। রিমি চোখটা মুছে আবারও বাবাকে সোফায় বসালো। রিমি আর আদনান সাহেবের উপরে যেই না নিলয়ের গার্ডেরা ফায়ার করবে অমনি আহাদ একটা মুচকি হাসি দেয়, হাত দিয়ে ইশারা করে যেন গুলি না করে। অন্যদিকে রিমি এসে আহাদের বুকের ক্ষতস্থানে বারবার লাথি মারে আর সাথে সাথে রক্ত পুরো স্থানটা মেখে যায়। আহাদ ছিটকে মাটিতে পড়ার আগে নিলয় চিৎকার দিয়ে আহাদকে জড়িয়ে ধরে। নিলয় তার পায়ের উপরে আহাদকে শোয়ায়। খুব ভালোবাসতাম, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম তোকে। তারপরও কেন আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? রিমি তার চোখটা মুছে বলতে লাগলো, আমি তো রিমি না, আমি সিনিয়র সিআইডি অফিসার জান্নাত। তুই একটা ক্রিমিনাল যে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে খুন করতে চেয়েছিল। রিমি এবার আহাতের মাথা বরাবর বন্দুক তাক করল। ভাইয়া গুলি করো।
সাথে সাথে নিলয় আদনান সাহেবের গায়ের উপরে গুলির বর্ষণ করে দিল। আর রিমি একটা চিৎকার করে তার বাবার কাছে যায়। আদনান সাহেবের রক্তারক্তি দেহটা জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা, এই বাবা, উঠো না বাবা, উঠো না। আমার তো এটা ভেবেই ঘৃণা লাগছে যে এর মতো একটা লোক আমার বাবা। নিলয়, নেহা, বাকি সকলের নজর আদনান সাহেব আর রিমির দিকেই তখন। ভালোবাসি। আচমকা গুলির শব্দ নজরে আহাদের দিকে পড়ল। রিমির নজর আহাদের দিকে পড়তেই ছল ছল চোখে দেখলো আহাদ একটা মুচকি হাসি দিয়ে হাঁটুর উপরে বসে থেকে মাটিতে লুটিয়ে পড়ল। আর আহাদের হাতে তারপর সবটাই ধোঁয়াশা, নিঃশেষ। এভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে সকল রাফিয়ানের গল্প। আর আপনারাও দেখতে চলেছেন নতুন আরেকটি তাজা জীবনের গল্প। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। গল্পগুলো মিস না করতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ